ঠিক আছে? হ্যাঁ, দেখ না, আর একটু তাকাবো স্টাইলিশ করে। ঠিক আছে? হ্যাঁ, ও লাইভে আছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছি একটু আমরা কমেন্ট করে জানিয়ে দিব। আর পাশাপাশি আমাদের অফলাইনে তো কিছু ডট ডট আছেন, তারাও একটু জানাবেন যে আমরা কি ভালো আছি সবাই। মাশাআল্লাহ, ভালো থাকাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। কারণ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার মর্ম, তাই না? কি বোঝা যায়? অসুস্থ হলে কিসের মর্ম বোঝা যায়? সুস্থতার মর্ম বোঝা যায়। অসুস্থ হবেন, এরপরে মনে হবে হে আল্লাহ, আমার এবারে কার মতো এবার সুস্থ করে দাও, আর আমি জীবনে পাপ করব না। মানে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আবার যখন সুস্থ হয়ে যাই তখন সব ভুলে যাই। এই হচ্ছে আমরা বাঙালি। যাই হোক, এই জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করবো যদি আমরা সুস্থ থাকি। আমার এত কাল্লা দেখা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা যাই হোক, কলিজার ভাই বোন যারা আমরা অনলাইনে ইতিমধ্যে জয়েন করেছি, আমি একটু সবাইকে বলতে চাচ্ছি যে আজকে আমরা ত্রিকোণমিতি এবং পরিমিতি পুরো 2টা পার্ট একসাথে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাসটা যারা করবেন, আশা করছি আমি আপনাদেরকে এই কমিটমেন্টটা দিতে পারি যে আজকের ক্লাসটা করার পর হয়তো আপনার কাছে এরকমটা ফিল হতে পারে যে ত্রিকোণমিতি এবং পরিমিতিকে আমি যতটা এই জগৎকালে কঠিন ভেবেছি এতটা কঠিন না। আসলে গুছালো ফরম্যাটে পড়াশোনা করলে পড়াশোনা অনেক সহজ হয়। আর এটা আমরা আজকের ক্লাস করলে ফিল করতে পারবো। বিশেষ করে ত্রিকোণমিতি থেকে যখন আমি পরিমিতিতে যাব, পরিমিতি জানার জন্য কিন্তু ত্রিকোণমিতির কিছু বেসিক জানতে হয়। সো আমরা স্লো মোশনে ক্লাসের ডিউরেশন দরকার পড়লে 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা মাথার মধ্যে এমন ভাবে ঢোকানোর চেষ্টা করব যাতে করে আর কখনোই কি না হয়, ভুল না হয়, বা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে যাতে আমার কোনো কনফিউশন তৈরি না হয়। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা যারা আমরা করব কোনো কনফিউশন তৈরি হবেও না। তো শুরুতে যদি আমরা ত্রিকোণমিতি নিয়ে কথা বলি, তো ত্রিকোণমিতি নিয়ে কথা বললে ভাইয়া ত্রিকোণমিতির অনেকগুলো পার্ট আছে। আমরা জানি যে ত্রিকোণমিতি নিয়ে শুরু করলে ত্রিকোণমিতির প্রথমত আমাদের বেশ কিছু সূত্র আছে, সূত্রগুলো সম্পর্কে জানা লাগে, বা এই সূত্র সংক্রান্ত অনেকগুলো সিস্টেম থেকে আবার কোশ্চেনও চলে আসে। এই জন্য শুরুতে আমি যেটা করব আজকে, যে শুরুটাই আমি ত্রিকোণমিতি এবং পরিমিতির আগে বেসিক শেষ করব, এরপরে আমি ম্যাথ সলিউশন শুরু করব। কথা কি বুঝতে পারছি? স্লাইড আছে, কিন্তু আগে আমার বেসিক জানা লাগবে। যে কোনো কিছু শেখার আগে আমার সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বেসিক। আর ভালো একটা বেসিক মাথায় থাকা মানে প্রশ্ন যতই জটিল করুক না কেন, আমার কাছে মনে হবে যে না, প্রশ্ন তুমি জটিল করেছো কিন্তু আমি তোমাকে ধরে ফেলেছি। তার মানে আমার প্রশ্ন যতই পেছানো থাক না কেন, প্রশ্নকে যাতে আমি ধরতে পারি ওরকম একটা বেসিক আমাকে গেদার করতে হবে। সো যারা অনলাইনে আমরা করতেছি কলেজের ভাই বোন, কুষ্টিয়া জব মেডিসিন শাখা থেকে বলতেছেন মাশাআল্লাহ, কুষ্টিয়া শাখা উদ্বোধন করে দিয়ে আসলাম। কুষ্টিয়াতে আমাদের 2টা শাখা, একটা কুষ্টিয়া সদরে আর একটা হচ্ছে কুষ্টিয়া ইউনিভার্সিটির সামনে। এক কথায় ইউনিভার্সিটি সংলগ্ন একটা শাখা, আর একটা হচ্ছে কুষ্টিয়া সদর গভর্নমেন্ট কলেজের বিপরীতে। যাই হোক, যারা অনলাইনে আমরা ক্লাসটা করতেছি বা দেখতেছি তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। একটু গণিতের ম্যাক্সিমাম গুরুজনেরা চুল এমন বড় রাখে কেন স্যার? এটা আবার কেমন কথা রে ভাই? চুল বড়র সাথে পড়ানোর সম্পর্ক নাই। চুল বড় একটা আর্ট, তাই না? হ্যাঁ, এটা আর্ট হতেই পারে, এক একজন মানুষের এক এক রকম পছন্দ থাকতেই পারে, তাই না? যেমন আমার পছন্দ চুল একটু বড় রাখাই ভালো। সেকা খেয়েছিলাম তো একবার, ওই সেকার সময় আমি হচ্ছে চুল ছেড়ে দিয়েছিলাম, তবে এরপরে থেকে চুলকে অনেক বড়ই রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, চুল নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলবো হচ্ছে ক্লাসের টপিক নিয়ে। আশা করছি সবাই আমরা ঠিকঠাক সবকিছু শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, অল ক্লিয়ার। শরীফ হোসাইন ভাই ক্লিয়ার লিখেছেন, অরুণা পাল আখি আপু ক্লিয়ার লিখেছেন, এরপরে হচ্ছে রাসেল রানা ভাই সব ঠিক আছে, ওকে ডান। যদি আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে আমরা লাইভ ক্লাসটা শুরু করে দিব। সাউন্ড ক্লিয়ার, ওকে ডান। সো কলিজার ভাই বোন, যেহেতু আমরা খুব একটা হিটিং চ্যাপ্টার নিয়ে আজকে, বা আমাদের লেকচারটাই চলে আসছে 5 নাম্বার লেকচারে, যেহেতু আমাদের টপিকের নাম চলে আসছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, তো হর হামেশাই আমাদের যখন এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলি তখন ত্রিকোণমিতিতে আমাদের একগাদি সূত্র কিন্তু আমাদের চলে আসে না ভাইয়া? এবং এই সূত্রগুলো আমরা কি করি, হর হামেশাই মুখস্থ করি। তো আমি চেষ্টা করব যাতে করে ত্রিকোণমিতির আর কখনো কোনো সূত্র মুখস্থ করা না লাগে, অর্থাৎ উইথ আউট মুখস্থ, মানে মুখস্থ ছাড়াই আমরা কিভাবে জিনিসগুলোকে ক্যাপচার করতে পারবো বা মাথার মধ্যে আজীবনের জন্য সেট করে নিতে পারবো। বা হচ্ছে মনে করেন পরীক্ষার হলে গেছেন,
পরীক্ষার হলে যাওয়ার পর দেখতেছেন পাশের বেঞ্চে আপনার সুন্দরী বান্ধবী, সেও পরীক্ষা দিতে গিয়েছে, কোনো সমস্যা নেই, একটু টেরে সুন্দর বান্ধবীর মুখের দিকে তাকায়ও যদি আপনি সূত্রগুলোকে অবজার্ভ করতে পারেন, তাহলে এটাও আমাদের জন্য একটা কি বড় অ্যাচিভমেন্ট। কারণ ত্রিকোণমিতিক যে সূত্রগুলো, এই সূত্রগুলো ডিরেক্ট ব্যবহার থেকেও কিন্তু আমাদের কি আসে বলেন, প্রশ্ন আসে। এবং আমি বিগত বছরের কোশ্চেন গুলো দেখাবো যে আসলে কোন কোন প্যাটার্ন থেকে কোশ্চেন আসতেছে বা কোন কোন প্যাটার্ন থেকে কোশ্চেন আসবে। তো যাই হোক, শুরুটা যদি আমরা শত্রু দিয়েই করি, ত্রিকোণমিতির কি দিয়ে করব, শত্রু, তাহলে আমরা বেসিকের মধ্যে আমরা কয়েকটা টাইপ পড়বো। এই টাইপ গুলোকে আমরা ধরে ধরে করার চেষ্টা করবো। যেমন টাইপ 1-এ আমরা করব হচ্ছে ত্রিকোণমিতিক যত সূত্র আছে এই সূত্রগুলোকে মাথার মধ্যে ক্যাপচার করার একটা ফর্মুলা। 2 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিকোণমিতিক যে ডিগ্রির মানগুলো আছে, ট্যান থেটার যে কোনো মান আপনাকে বের করতে বলবে, সাইন থেটার যে কোনো মান আপনাকে বের করতে বলবে, হরহামেশাই আমরা এই জিনিসগুলো কি করি, বাসায় মুখস্থ করি। কি করি, মুখস্থ করি। আলটিমেটলি মুখস্থ বিদ্যা কিন্তু ভয়ঙ্কর, এবং মুখস্থ বিদ্যা এমন ভয়ঙ্কর যে পরীক্ষার হলে আপনাকে বলেছে tan 60 ডিগ্রি ইকুয়াল কত, দেখেন আমারও কিন্তু মুখস্থ নাই, কিন্তু আমি আন্দাজ করে বের করতে পারি, বা আমি অবজার্ভ করে বের করতে পারি, প্র্যাকটিক্যালি জিনিসটাকে ব্যবহার করে বের করতে পারি, কারণ আমি মুখস্থ বিদ্যাতে কখনো অভ্যস্ত না। কারণ এখন পর্যন্ত যেমন আপনারা এই যে জ্যামিতির এতগুলো ক্লাস করছেন, কখনো দেখছেন যে কোনো ব্যাপারে কোনো সূত্র ফর্মুলা ব্যবহার করার সময় আমি সূত্র মুখস্থ করাইছি? আমি সূত্র মুখস্থতে বিশ্বাসী না, কারণ আপনি সূত্র মুখস্থ যখন করবেন, এই মুখস্থ বিদ্যা পরীক্ষার হল পর্যন্ত আসলে যায় না, বা পরীক্ষার হলে গেলেও সে বলে আমি প্লাস হবো না মাইনাস হবো, বা আমি কি হব আমি নিজেও জানি না। কেন? ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন আপনি কোন একটা মেয়েকে পছন্দ করছেন, মেয়েটার নাম হচ্ছে ধরেন সকিনা। এখন আপনি বাসায় বসে থেকে সারাদিন বলতেছেন আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। ওরে বাবারে বাবা, সকিনার প্রতি ভালোবাসা আপনার শুধু বাসাই, কিন্তু সকিনা জানে না যে আপনি সকিনারে ভালোবাসেন। ব্যাপারটা বুঝছেন? এখন কোন কারণে যদি সকিনাকে আপনি ভালোবেসে থাকেন, সকিনাকে যদি আপনার মনে হয় যে না আমি প্রেম করব, বিয়ে করব, বা ডট 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 অনেক কিছুই হয়ে যাবে, তাহলে অবশ্যই সকিনার পাশে পাশে কিন্তু আপনাকে ঘুরতে হবে। প্রথমত সকিনার নামটা জেনেছেন, এরপরে 2 নম্বরে হচ্ছে সকিনার পাশে পাশে ঘুরতে হবে, একটু পাত্তা নিতে হবে, সকিনা কি কি পছন্দ করে সেটা আপনাকে জানতে হবে, এরপরে আস্তে আস্তে প্রসেসিং করে তাকে আকৃষ্ট করতে হবে, এরপর 2-একটা গিফট দিতে হবে, খাওয়াইতে হবে, মাঝে মধ্যে হাতে হাত রাখতে হবে, এরপর সকিনা বলবে কোনো সমস্যা নাই, আমি রাজি তোমাকে বিয়ে করতে। এখন আপনি ম্যাথ করলেন, ম্যাথের সূত্র বাসায় গিয়ে মুখস্থ করলেন, মুখস্থ ওই যে সকিনার মতো আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, এখন আই লাভ ইউ সূত্র, আই লাভ ইউ সূত্র, আই লাভ ইউ সূত্র, সারাদিন সূত্রে আই লাভ ইউ বললেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখতেছেন সূত্র বলতেছে আমি তোমার শত্রু। কেন? কারণ তুমি আমাকে আই লাভ ইউ বললো, আই লাভ ইউ আমি শুনি নাই বা অ্যাকসেপ্ট করি নাই, বা তুমি আমাকে শিখেছো, কিন্তু তুমি যদি একটু নাড়াচাড়া করে শিখতে, তুমি যদি হাতে কলমে একটু প্র্যাকটিক্যালি জিনিসটা কি কেমন এটাকে অবজার্ভ করে শিখতে, তাইলে কিন্তু আমি পরীক্ষার হলে ঠিকই তোমাকে জানান দিতাম। তা ব্যাপারটা হচ্ছে, একটা মেয়েকে পটাইতে গেলে যেমনটা কষ্ট করা লাগে, একটা ম্যাথের সূত্রকেও সেম ভাবে আমার নিজের আয়ত্তে রাখতে হবে, প্যাটার্ন ফলো করে তাকে ভালোবাসা দিতে হবে। তাকে শুধু মুখস্থ করলে সে পরীক্ষার হলে কিন্তু জানান দিবে না। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে কলিজার ভাই বোন, যারা অনলাইনে করতেছি ভালো করে বুঝতে পারছেন। যাই হোক, এখন আমরা চলে আসি, যেহেতু আমরা মুখস্থ করব না, আমরা আই লাভ ইউ সকিনার মতো মুখস্থ বিদ্যা ব্যবহার করব না, সকিনাকে ভালোবাসার ফাঁদে ফালাইতে গেলে অনেক কিছু করতে হবে, তার পাশে পাশে ঘুরতে হবে, তার পছন্দ সবকিছু জানতে হবে। তো ম্যাথের ক্ষেত্রেও ত্রিকোণমিতির সূত্র জানার সময় সূত্রকে বলতে হবে যে না তুমি কেমন, তোমার রূপ কেমন, বা তোমার চরিত্র কেমন, এটাও আমাকে জানতে হবে। এক কথায় ম্যাথের একটা সূত্রের A to Z পারস্পরিক সম্পর্কগুলো যদি আমরা ভালোভাবে জানি, তাহলে সে কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমাকে বলে আই লাভ ইউ টু, আমি আছি তোমার সাথে, কোনো সমস্যা নাই, তুমি শুরু করে দাও। অর্থাৎ ম্যাথ করা শুরু করার সাথে সাথে আমাদের মনে পড়ে যায়। কথাই বুঝতে পারছি বলছে ভাই বোন? তাইলে এখন আসি আমরা, যদি আমরা শুরুটা করি ত্রিকোণমিতির সূত্র দিয়ে বা শত্রু দিয়ে, সূত্রের কিন্তু আরেক নাম কি ভাইয়া? শত্রু। তা আমরা সূত্র দিয়ে শুরু করলাম। এখন সূত্র দিয়ে শুরু করার ফলে আমি কি খুঁজবো? আমি আমার সুন্দরী বান্ধবীর মুখ খুঁজবো, যে সুন্দরী বান্ধবীর মুখ কোথায় আছে। অথবা মনে করেন পরীক্ষার হলে গেছেন, সুন্দরী ম্যাডাম গার্ড পড়ছে। কে গার্ড পড়ছে? সুন্দরী ম্যাডাম। ম্যাডামের মুখের দিকে তাকে বলছেন, ম্যাডাম আপনি সুন্দর কিনা আমি জানি না, কিন্তু আপনার মুখের উপর অনেকগুলো সূত্র। আমি কি বলবো বলেন? যেটা পরীক্ষার হলে গিয়ে আমার শত্রুর রূপ ধারণ করে, সেটা আমি আপনার মুখের মধ্যে দেখতে পাচ্ছি। অথবা কোন একটা হ্যান্ডসাম স্যারও যদি গার্ড পড়ে, কথার কথা বলতেছে, এগুলো আবার কেউ মাইন্ডে নিয়েন না, যে স্যারের মুখের দিকে তাকেও যদি আমার অনবরত সবগুলো সূত্র মনে পড়ে যায়,
তাইলে আমি মুখস্থ করবো কেন? স্যারের মুখের দিকে এক নজর তাকায় বলবো, স্যার আপনার মুখের মধ্যে সূত্রগুলো আছে তো একটু দেখতে দেন আপনাকে। আমি তো আর নকল করতেছি না বা পাশে কারো দেখতেছি না, আমি তো আপনাকেই দেখতেছি। আপনি তো আর পরীক্ষা দিচ্ছেন না, আপনি তো গার্ড পড়েছেন। কথা কি বুঝতে পারছেন? তা যাই হোক, আমরা কি করব ভাইয়া, আমরা সুন্দর করে আমার সুন্দরী বান্ধবীর মুখের দিকে তাকাবো, বা আমি আমার নিজের মুখকে অবজার্ভ করব। নিজের মুখটাকে যদি আমি অবজার্ভ করি, তাহলে এখান থেকে অ্যারাউন্ড আমরা 30+ সূত্র এখান থেকে আমরা অবজার্ভ করতে পারবো বা প্র্যাকটিক্যালি জিনিসটাকে ফিল করে মনে রাখতে পারবো। তো ধরেন আমার যে কি বলবো, মানে বাম হাত, কোন হাত ভাইয়া? বাম হাত। দেখেন বাম হাতের বাম পাশে একটা কান আছে, আছে? কান আছে তো নাকি? কারো যদি কান না থাকে তাহলে তো আরো ভালো। কান আছে? আছে, কান আছে। তো মনে করেন বাম পাশের বাম হাতের দিকে আমার একটা কান আছে। তা ধরি আমি একটা স্ট্রাকচার আকারে যদি চিন্তা করি, এটা আমার একটা কান, এটা আমার একটা কি ভাইয়া? কান। এই কানের মধ্যে আমি রাখবো হচ্ছে tan θ। কি রাখবো? tan θ। তাহলে এটা আমার কান, কানের মধ্যে আমি কি রাখলাম? tan θ। দেখেন তো এই কানের ঠিক কোনাকুনি একটা চোখ আছে, আছে কিনা বলেন? তাহলে এই কোনাকুনি আমরা একটা চোখ বলতে পারি, এই জায়গায় এই কোনাকুনি আমরা একটা চোখ বলতে পারি। তাইলে প্রথম কানে আমি রাখলাম tan, পরের চোখের মধ্যে শুধু আমি কল্পনা করব মিস্টার sin θ। কি মনে রাখবো? sin θ। দেখেন এই চোখের ঠিক সমান্তরালে, এই চোখের ঠিক সমান্তরালে আরেকটা চোখ আছে, আছে কিনা বলেন? তাহলে আমরা এর সমান্তরালে আরো একটা চোখ কল্পনা করলাম, যে চোখটার মধ্যে আমি রাখলাম হচ্ছে cos θ। কি রাখলাম? cos θ। ভাইয়া যখন আমি এই কানে tan θ রেখেছি, এই কানের ঠিক বিপরীতে দেখেন তো আরেকটা কান আছে কিনা? তাইলে এই কানের ঠিক বিপরীতে আমি যদি এখানে আরেকটা কান রাখি, তাহলে এটা tan হলে tan এর বিপরীত কি হবে বলেন? cot θ হবে। কি হবে? cot θ হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একে আমরা একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারি, একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারি। দেখেন তো এই চোখের মধ্যে যদি sin θ থাকে, তাহলে সাইনের বিপরীত কি কেউ কি বলতে পারবেন? সাইনের বিপরীত হচ্ছে cosec θ। কি θ? cosec θ। তাহলে এই চোখে যদি সাইন থাকে, সাইনের ঠিক নাক বরাবর বিপরীত অবস্থান এটা। এই অবস্থানে আমরা কি বলতে পারি বলেন তো? ঠিক এই যে এই বরাবর এই অবস্থানটাকে আমরা বলতে পারি cosec θ। কি বলতে পারি ভাইয়া? cosec θ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে রাখছিলাম cos, cos এর ঠিক নাকের বিপরীত দিকে আমরা কি রাখতে পারি? sec θ রাখতে পারি। তাহলে এখানে আমি বললাম হচ্ছে sec θ। এখানে আমি কি বললাম? sec θ বললাম, যে এখানে আছে sec θ। কলিজার ভাই বোন, এগুলোকে যদি আমরা যুক্ত করি, ওয়ান কাইন্ডস অফ, এটা দেখতে একটা ষড়ভুজের মতো মনে হয়। কিসের মতো মনে হয়? ষড়ভুজের মতো মনে হয়। তাহলে এই যে একটা ষড়ভুজের মতো স্ট্রাকচার দেখলাম, এই স্ট্রাকচারটা থেকে আমি হরহামেশাই এখন কয়েক সেকেন্ডের মধ্যে মিনিমাম 20টা ফর্মুলা বা 20টা সূত্র আমি অবজার্ভ করতে পারবো। কিভাবে? আমি এখন মুখের স্ট্রাকচারের সাথে একটু মিলাই দিই এই চিত্রটা। দেখেন এই কানে কি tan, এই চোখে কি sin, এই চোখে কি cos। এবার দেখেন এই কানের বিপরীত কানে কি cot, এই চোখে কি ছিল sin, sin এর বিপরীতে কি cosec, cos এর বিপরীতে কি sec। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ পরীক্ষার হলে গিয়ে তো আমি স্ট্রাকচার আঁকার জায়গা পাবো না, আমার মাথাটা তো আমার সাথে যাবে, আমার মুখ স্ট্রাকচারটা তো আমার সাথে যাবে। তাহলে আমি আমার নিজের মুখের স্ট্রাকচার থেকে জিনিসটা মনে রাখবো, tan sin cos, tan sin cos, tan sin cos। একটু অবজার্ভ করেন, tan sin cos, tan sin cos, tan এর বিপরীতে cot, sin এর বিপরীতে cosec, cos এর বিপরীতে sec। আবার বলতেছি tan sin cos, tan sin cos, মনে রাখবে tan এর বিপরীতে cot, sin এর বিপরীতে cosec, cos এর বিপরীতে sec। অনবরত এখন সূত্র হয়ে যাবে আমাদের। কলিজার ভাই বোন, আমি যে কান থেকে যাত্রা শুরু করেছি, যে কান থেকে যাত্রা শুরু করেছি, এই কানের মধ্যে কি আছে বলেন? tan θ আছে। কি আছে? tan θ। আমি লিখলাম tan θ। tan θ লেখার পরে বলেন তো tan θ এর পরের মানটা কি? এই চোখে আছে sin, তারপরে কি আছে? শোনেন, আপনি যে মানটাকে কাউন্টেড করবেন, এই কাউন্টেড মানের পরে যে দুটা মান থাকবে, এই দুটাকে আপনি কি করে দিবেন? ভাগ করে দিবেন। প্রথমে যে থাকবে সে যাবে লবে, পরে যে থাকবে সে আসবে হরে। এই যেমন দেখেন tan θ সমান সমান tan এর পরে sin, এর পরে cos, তাহলে sin θ কোথায় যাবে ভাইয়া? উপরে যাবে। tan θ ইকুয়াল sin θ ভাগ কি বলা যায়? cos θ বলা যায়। কি বলা যায়? cos θ বলা যায়। কলিজার ভাই বোন, এটা আপনি tan θ ইকুয়াল sin θ ভাগ cos θ বললেন। এবার tan এর পরে এই জায়গায় কি আছে বলেন? sin θ। এই যে sin θ, sin θ এর পরে কি আছে? cos θ। তাইলে আমরা এবার কি বলতে পারি? আমরা বলতে পারি sin θ ইকুয়াল, পরে দেখতেছি cos θ আছে, cos θ ভাগ কি বলবো? cot θ বলবো। এবং এখন প্রশ্ন কিভাবে আসে দেখেন, প্রশ্ন আপনাকে করতেছে cos θ ভাগ cot θ ইকুয়াল কি?
কেমনে সাইন থিটা? এটা তো আপনি মুখের স্ট্রাকচারে বুঝলেন, কিন্তু এটা যদি আপনাকে আমি না শিখাইতাম, আপনি কি করতেন? প্র্যাকটিক্যালি জিনিসটাকে করতেন। কিভাবে করতেন আমি একটু প্রুফ দিয়ে দেই। দেখেন, এই যে উপরে আছে আমার কি থিটা বলেন? কস থিটা। নিচে আছে কি? কট থিটা। এই কট থিটাকে আমি কি লিখতে পারি? কস থিটা ভাগ সাইন থিটা, মুখস্থ বিদ্যার মতো বলতে পারি কিনা? এরপরে আমার দেখেন, এই যে কস থিটা আছে, এই কস থিটা ভাগটারে গুণ করে দিলে সাইন থিটাটা কোথায় যাবে? উপরে। আর কস থিটা আসবে কস কস কাটা, কস কস কাটলে উপরে কি থাকে? সাইন। এই জন্যই কিন্তু সাইন থিটা ইকুয়াল কস থিটা ভাগ কট থিটাই বলা হয়। তার মানে আপনাকে আমি যতগুলো ফর্মুলা বলবো সবগুলো রাইট হিসেবেই গণ্য করেন, ভাইবেন না যে ভাই আপনি হচ্ছে অতিরিক্ত কোনো কিছু আমাদেরকে দিয়েছেন। কথা কি বুঝতে পারছি? এবার দেখেন, আমি স্ট্রাকচারের সাথে এই স্ট্রাকচারের সাথে একটু মিলায় তারপরে মুখের মধ্যে আসি। তাহলে আমরা কি বলতে পারি? ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ কস থিটা, সাইন থিটা ইকুয়াল কস থিটা ভাগ কট থিটা, কস থিটা ইকুয়াল কি বলা যায়? কট থিটা ভাগ কসেক থিটা। অর্থাৎ কট থিটা যাবে লবে, কসেক থিটা আসবে হরে। কট থিটা ইকুয়াল কি বলা যায়? কসেক থিটা ভাগ সেক থিটা। কসেক থিটা ইকুয়াল কি বলা যায়? সেক থিটা ভাগ ট্যান থিটা। সেক থিটা ভাগ ট্যান থিটা। এবার আসেন, আমি বিপরীত পাশ দিয়ে যাব। আমি কোন পাশ দিয়ে যাব? বিপরীত পাশ দিয়ে যাব। আমি যদি বিপরীত পাশ দিয়ে যাই, তাহলে ট্যান থিটা ইকুয়াল কি বলা যায় বলেন? ট্যান থিটা ইকুয়াল সেক থিটা ভাগ কসেক থিটা বলা যায়। অর্থাৎ উপরে থাকবে সেক থিটা, নিচে আসবে কসেক থিটা। কলিজার ভাই বোন, এটাই পরীক্ষায় মিনিমাম 20 বার আসছে। আপনাকে পরীক্ষায় ডাইরেক্ট বলবে যে সেক থিটা ভাগ কসেক থিটা ইকুয়াল কত। আপনি কি করতেন? সেক থিটা ইকুয়াল লিখতেন 1 ভাগ কস থিটা, আর কসেক থিটা ইকুয়াল লিখতেন 1 ভাগ সাইন থিটা। এদেরকে মিনিমাইজ করার পর দেখতেন উপরে থাকে সাইন থিটা, নিচে থাকে কস থিটা, ইকুয়াল লেখা যায় ট্যান থিটা। ইকুয়াল লেখা যায় কি? ট্যান থিটা। অথচ আপনি এখন ডিরেক্ট বলে দিতে পারতেছেন ট্যান থিটা ইকুয়াল সেক থিটা ভাগ কসেক থিটা। কথা কি বুঝতে পারছি? অর্থাৎ আপনাকে এখন প্রতিপাদন আর করা লাগতেছে না। এরপরে দেখেন কলিজার ভাই বোন, আপনাকে যদি এখন সেক থিটা ইকুয়াল বলতে বলে, তাহলে কি বলবেন? সেক থিটা ইকুয়াল কসেক থিটা যাবে লবে, কট থিটা আসবে হরে। কসেক থিটা ইকুয়াল কি বলা যায়? কট থিটা ভাগ কস থিটা। এবার কট থিটা ইকুয়াল কি বলা যায়? যেটা আপনি সারা জীবন মুখস্থ করছেন, কট থিটা ইকুয়াল কস থিটা ভাগ সাইন থিটা, কস থিটা ভাগ সাইন থিটা, কস থিটা ভাগ সাইন থিটা। কথা কি বুঝতে পারছেন? এবার দেখেন, কস থিটা ইকুয়াল কি বলা যায়? সাইন থিটা ভাগ। তাহলে এভাবে ঘুরে পাইলেন 6টা, এভাবে ঘুরে পাইলেন 6টা, 6 6 কতটা? 12টা ফর্মুলা শেষ। 12টা ফর্মুলা। কিন্তু আমি এই চিত্র তো আঁকবো, আমার মুখের মধ্যে এই চিত্র আছে। কিভাবে? ট্যান সাইন কস, ট্যানের বিপরীতে কট, সাইনের বিপরীতে কসেক, কসের বিপরীতে সেক। সাইন থিটা ইকুয়াল কস থিটা, সরি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ কস থিটা, সাইন থিটা ইকুয়াল কস থিটা ভাগ কট থিটা, কস থিটা ইকুয়াল কট থিটা ভাগ কসেক থিটা, কারণ সাইনের বিপরীতে কসেক। কট থিটা ইকুয়াল কসেক থিটা ভাগ সেক থিটা, কসেক থিটা ইকুয়াল সেক থিটা ভাগ ট্যান থিটা। এবার বিপরীত পাশ দিয়ে যখন আমি ঘুরতেছি, ট্যান থিটা ইকুয়াল সেক থিটা ভাগ, কারণ এই যে কসের বিপরীতে সেক, সাইনের বিপরীতে কসেক, তাহলে ট্যান থিটা ইকুয়াল, এবার বিপরীত পাশ দিয়ে ঘুরবো, তাহলে ট্যান থিটা ইকুয়াল সেক থিটা ভাগ কি বলা যায়? কসেক থিটা। আবার সেক থিটা ইকুয়াল কি বলা যায়? কসেক থিটা ভাগ কট থিটা। কসেক থিটা ইকুয়াল কট থিটা ভাগ কস থিটা। এবার দেখেন, কট থিটা ইকুয়াল কস থিটা ভাগ সাইন থিটা, কস থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ ট্যান থিটা। খেল খতম। আপনি জাস্ট এই স্ট্রাকচারটা মুখের সাথে একবার মিলিয়ে নেন, ফিল ইট। প্রথম অনুসারে আমরা যদি সেক থিটা ইকুয়াল বলতে চাই, ট্যান থিটা ভাগ সাইন থিটা বলতে পারবো, কোনো সমস্যা নেই। আবার এখানে কি বলা যায়? সেক থিটা ইকুয়াল ট্যান থিটা ভাগ সাইন থিটা বলতে পারবো। আবার এই দিক থেকে আপনি যখন এখানে আসবেন, সাইন থিটা ইকুয়াল ট্যান থিটা ভাগ সেক থিটা বলতে পারবেন। ওই কাটাকাটি ফাটাফাটি করে কি পাবেন? সাইন থিটাই পাবেন। আমার কথা কি বুঝে গেছে কিনা বলেন? এক কথায় আপনি এপাশ দিয়ে ঘুরেন, এপাশ দিয়ে ঘুরেন, 6 6 12টা ফর্মুলা। এটা কি আমাকে লেখার প্রয়োজন হলো? আমি কি মুখস্থ করলাম? আমি ফিল করতেছি, আমার মুখ স্ট্রাকচার আছে আমার সাথে, অথবা আমার সুন্দরী বান্ধবীর মুখ আছে। আমি যে কোনো একটা স্ট্রাকচার থেকে এখন কি করতে পারবো? জিনিসটাকে অবজার্ভ করতে পারবো। জাস্ট আবারও বুঝাই দিচ্ছি, একটু মিলাই নেন। এই যে আমি যে কানটাকে বলতেছি, বাম পাশের বাম হাতে যে হাত দিয়ে, অর্থাৎ আপনারা ডট ডট করেন খাওয়া দাওয়া বাদ দিয়া, ওই হাতের কথা বলতেছি এবং ওই পাশটার কথা বলতেছি। ওই পাশের কানটাতে রাখবেন ট্যান থিটা। কি রাখবেন? ট্যান থিটা। এই যে ট্যান থিটা। এরপর কোনাকুনি চোখ সাইন থিটা, পরের চোখ কস থিটা, ট্যানের বিপরীতে কট থিটা, সাইনের বিপরীতে কসেক থিটা, কসের বিপরীতে সেক থিটা। খেল খতম। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? কলিজার ভাই বোনেরা, যারা ক্লাসটা করতেছেন একটু আমাকে কমেন্ট করে জানান যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা এবং সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এবং আমাদের বেসিক ক্লিয়ার হয়েছে কিনা। তাইলে এই জায়গাটাতে আর কি আমরা মুখস্থ করবো ভাইয়া? করবো না। এবার দেখেন, মাঝখানে একটা মিস্টার নাক আছে। কি আছে? নাক। এই নাকের মধ্যে
নাক মানুষের কয়টা থাকে? একটাই থাকে। কয়টা থাকে? না, দুইটা থাকে। আপনাদের তো আমি দুইটা করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কয়টা নাক? একটা। তাহলে দেখেন তো ভাইয়া, যখন আমি এদের বিপরীত মানগুলোকে কর্ণ দ্বারা এরকম বিভক্ত করব, ঠিক নাকের মতো অবস্থান হচ্ছে কিনা এই স্ট্রাকচারে? মাঝখানে নাক, মাঝখানে কি নাক। তাহলে নাক কয়টা? একটা। এবার আপনি 1 এর অনুপাতিক সূত্র একেবারে হর হামেশা সব বলে দিতে পারবেন। যেমন tan θ ইকুয়াল 1 ভাগ cot θ। 1 এর অনুপাতিক সূত্রগুলো আমরা যেটা জানি যে 1 উপরে যায় আর পরের মানটা, যেমন দেখেন tan θ ইকুয়াল 1 যাবে লবে, হরে আসবে কে? তাহলে 1 ভাগ cot θ। sin θ ইকুয়াল কি বলা যায়? 1 ভাগ cosec θ। cos θ ইকুয়াল 1 ভাগ sec θ। sec θ ইকুয়াল 1 ভাগ cos θ। cosec θ ইকুয়াল 1 ভাগ sin θ। cot θ ইকুয়াল 1 ভাগ tan θ। তাহলে 1 এর অনুপাতিক সূত্র নাকের মধ্যে একটা 1 রাখলেই শেষ। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখেন, মনে করেন tan θ লিখতে যাচ্ছেন। কি লিখতে যাচ্ছেন? tan θ। tan θ এর পরে দেখেন নাকে কি আছে? 1। এই 1টা যাবে লবে। 1টা যাবে কোথায়? লবে। তাহলে হরে কি আসবে বলেন? হরে আসবে এই যে বিপরীত মান cot θ। আবার দেখেন আপনি cot θ ইকুয়াল কি বলতে পারবেন বলেন? cot θ ইকুয়াল, দেখেন প্রথমে আছে 1, তাহলে 1টা যাবে লবে, ভাগ কি? tan θ। এবার আপনি বলতে পারছেন sin θ ইকুয়াল কি? তাহলে sin θ, দেখেন sin θ ইকুয়াল 1 ভাগ cosec θ। 1 ভাগ cosec θ। এবার যদি প্রশ্ন আসে cosec θ ইকুয়াল কি? 1 ভাগ sin θ। 1 ভাগ sin θ। আমার কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝাইতে পারছেন কলিজার ভাই বোন? তাহলে দেখেন আপনার মুখের স্ট্রাকচার থেকে নাকের মধ্যে 1 রেখে 1 এর অনুপাতিক সব সূত্র আমাদের হয়ে গেল। tan θ ইকুয়াল 1 ভাগ কি? cot θ। sin θ ইকুয়াল 1 ভাগ cosec θ। cos θ ইকুয়াল 1 ভাগ sec θ। sec θ ইকুয়াল 1 ভাগ cos θ। cosec θ ইকুয়াল 1 ভাগ sin θ। cot θ ইকুয়াল 1 ভাগ tan θ। খেল খতম। বাসায় গিয়ে শুধু এই স্ট্রাকচারটা একবার মুখের মধ্যে আগায় নেবেন। স্ট্রাকচারটা খাতায় আঁকছেন না সবাই? স্ট্রাকচারটা খাতায় এঁকে নেন। আঁকার পর এখান থেকে যাত্রা শুরু করবেন, ঘুরবেন 6টা, আবার বিপরীত দিক দিয়ে ঘুরবেন আবার 6টা। এবার হঠাৎ করে আচমকা সূত্র আসলেও আপনি পারবেন। কেমনে পারবেন আমি আপনাকে বলি। হঠাৎ করে আপনাকে আচমকা করে প্রশ্নের মধ্যে বলতেছে cos θ ইকুয়াল কি কি বলা যায়? দেখেন cos θ ইকুয়াল কি কি বলতে পারেন? 3টা বলতে পারবেন। কেমনে? এই যে tan sin cos। তাহলে cos θ ইকুয়াল আমি বলতে পারি cot θ ভাগ cosec θ। আবার cos θ ইকুয়াল আমি বলতে পারি sin θ ভাগ tan θ। আবার cos θ ইকুয়াল আমি বলতে পারি 1 ভাগ sec θ। দেখছেন, একটা জিনিসকে মার্ক করে আপনার 3টা ফর্মুলা এখন আপনি বলে দিতে পারতেছেন। আবার আপনি tan θ ইকুয়াল বলতে চাচ্ছেন, tan θ ইকুয়াল 3টা বলতে পারবেন। tan θ ইকুয়াল sin θ ভাগ cos θ। আবার বিপরীত পাশ দিয়ে আসলে tan θ ইকুয়াল sec θ ভাগ cosec θ। tan θ ইকুয়াল 1 ভাগ cot θ। একটার জন্য 3টা যে ফর্মুলা আছে, এখন এই 3টাও আমি ফিল করতে পারতেছি কিনা বলেন? পরীক্ষায় যে কোনো 2টা অপশন বলতে এখানে ডিপেন্ড করবে কোশ্চেনটার প্যাটার্নের উপর। অনেক সময় আপনার ডিরেক্ট দেওয়া থাকলো, কথার কথা মনে করেন আপনার এইভাবে দেওয়া থাকলো cosec θ ভাগ sec θ। তাহলে cosec এই পাশে, sec এই পাশে। cosec θ ভাগ sec θ, তার মানে cosec এর উপরের মানটা তার ফলাফল, উপরে কে cot θ। কিন্তু বিপরীতটা যদি আসে sec θ ভাগ cosec θ, sec লবে cosec হরে, তাইলে এবার বিপরীত পাশ দিয়ে আসছে, তাহলে বিপরীতে কি আছে? tan θ। এভাবে অবজার্ভ করবেন মুখ থেকেই। এক কথায় চিত্রটা যদি আপনি একবার মুখের মধ্যে মিলাই নিতে পারেন, তাহলে আর কখনো জীবন কি হবে না? ভুল হবে না। কথা বুঝতে পারছি? তার আগেরটা হবে। হ্যাঁ, লবে যেটা থাকবে তার আগেরটা হবে। এক কথায় লবে যে থাকবে তার আগেরটা হবে উত্তর। মনে করেন আপনি, আপনার কোশ্চেনে আছে cos θ ভাগ cot θ, তাহলে cos এর আগে কে আছে? sin হবে উত্তর, কারণ cos লবের আগে। যদি উল্টাটা থাকতো cot θ ভাগ cos θ, cot θ এর আগে তাহলে কে আছে? cosec আছে, তাহলে cosec θ ইকুয়াল cot θ ভাগ cos θ। অবজার্ভ করতে পারছেন কিনা বলেন? সূত্র মুখস্থ করবেন না। এখানে এখন ভাইয়া বাকি বলতে কি আছে? বাকি বলতে আমাদের একটা জিনিস আছে, সে জিনিসটা হচ্ছে ভাইয়া আমাদের বর্গের কিছু সূত্র আছে। কিসের সূত্র? বর্গের সূত্র। তো বর্গের সূত্রগুলোর ক্ষেত্রে মনে রাখবেন যে আমি নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাব। যেমন নিচে কি কি আছে? এখানে আছে cosec, এখানে আছে sec, তাহলে cosec থেকে উপরে যাব, sec থেকে
উপরে যাব, নিচ থেকে উপরে গেলে যে মান দুটা পাবো এই মানের ক্ষেত্রে আমার বর্গের ফর্মুলা আছে, আর একটা সমান্তরালে আছে, ওটা তো পরে যাচ্ছে। তো একটা জিনিস আগে এখানে ফিল করাই, নিচ থেকে উপর বলতে আমি কাকে বোঝাচ্ছি? সেক থেকে ট্যানের দিকে যাব, আর কসেক থেকে কটের দিকে যাব। তাহলে এবার আসেন, এটা একটা মার্কার, এই মার্কারটাকে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে কোন দিকে আসতেছে? নিচের দিকে, এটা পজিটিভ। কিন্তু আমি মার্কারটাকে নিচের দিকে আসতে দিচ্ছি না, উপরের দিকে নিতে যাচ্ছি। তাহলে অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করলাম, আমি বিপরীতে কাজ করলাম। তাহলে নিচ থেকে কখনো কোনো জিনিস উপরে গেলে সেটাতে সাইন কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। আবার বলতেছি, নিচ থেকে উপরে যদি যাই, নিচ থেকে উপরে গেলে আমি অভিকর্ষ ত্বরণের বিপক্ষে কাজ করতেছি, আর বিপক্ষে কাজ করতেছি মানে এখানে নেগেটিভ। তাহলে এই জায়গায়ও দেখেন, আমি যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছি, নিচ থেকে উপর বলতে কি দেখেন, নিচে কে আছে? কসেক আছে। এখানে এই পাশ থেকে যদি চিন্তা করি, তাহলে কসেক আছে, কসেক স্কয়ার থেটা। এই নিচ থেকে উপরে যাওয়ার কারণে মাঝখানে সাইনটা কি হবে ভাইয়া? মাইনাস কট স্কয়ার থেটা। কট স্কয়ার থেটা ইকুয়াল 1, ইকুয়াল 1। এবার আসেন, এখানেও কিন্তু আমি নিচ থেকে উপরে যাচ্ছি, তাহলে প্রথমে কি আছে বলেন? সেক। তাহলে সেক স্কয়ার থেটা মাইনাস সেকের উপরে কে আছে? টেন। টেন স্কয়ার থেটা ইকুয়াল কি বলা যায়? টেন স্কয়ার থেটা ইকুয়াল 1। আবার আপনারা কিন্তু খুব ভালোভাবে জানেন যে এখান থেকে আরো তিনটা ফর্মুলা বলা যায়, এখান থেকে আরো তিনটা বলা যায়। ওই যে কসেক থেটা, কসেক স্কয়ার থেটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থেটা। আবার কট স্কয়ার থেটা ইকুয়াল বলা যায়, আবার সেক স্কয়ার থেটা ইকুয়াল বলা যায় 1 প্লাস টেন স্কয়ার থেটা, আবার টেন স্কয়ার থেটা ইকুয়াল বলা যায়। বলা যায় কিনা? কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে এইভাবে দেখেন, আপনি বর্গের ফর্মুলাও দুইটা জানতে পারলেন। কিন্তু বর্গের ফর্মুলা আরো একটা আছে, দুই চোখ এবং নাকের মধ্যে। দুই চোখ এবং নাকের মধ্যে, অর্থাৎ দেখেন নিচ থেকে উপরে এই যে ত্রিভুজটা, নিচ থেকে উপরে এই ত্রিভুজটা, একটা ত্রিভুজ বাদ একটা, একটা ত্রিভুজ বাদ আরেকটা হবে, তখন হবে সাইন আর কস। তাহলে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল কি বলা যায়? সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল 1 বলা যায়। কি বলা যায় ভাইয়া? আবার এখান থেকে তিনটা বলা যায় না? সাইন স্কয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থেটা, কস স্কয়ার থেটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। মাথায় থাকবে কিনা বলেন? এখানে মাইনাসের যে সূত্রটা, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসানো যায়? হ্যাঁ হ্যাঁ, যে মাইনাসের যে সূত্র থিটা, cos স্কয়ার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে কি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে পারি, মানে যদি কখনো লাগে? আসি এবার মনোযোগ দেই। আমি বলি নিচ থেকে উপরে যাব, বর্গ হয়ে যাবে। আর নিচ থেকে উপরে যখন গেলাম, এই যে কসেক আছে নিচে, উপরে আছে কট, যার কারণে মাঝখানে হলো কি? মাইনাস। নিচে আছে সেক, উপরে আছে টেন, যার কারণে মাঝখানে কি হলো? মাইনাস, ইকুয়াল কি? 1। এবার দেখেন সমান্তরালে থাকার কারণে মাঝখানে কি হয়ে গেল? প্লাস। সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল 1। অর্থাৎ এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, নিচ থেকে উপরে দুইটা ত্রিভুজ আর দুই চোখের মধ্যে একটা ত্রিভুজ। নিচ থেকে উপরে দুইটা ত্রিভুজ, এখানে আছে কি? কসেক আর কট, কসেক আর কট। কসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়াল কি? 1। সেক স্কয়ার থেটা মাইনাস ট্যান স্কয়ার থেটা ইকুয়াল কি? 1। সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল 1। বলেন সূত্র দেওয়ার কারণে কোনো ঝামেলা আছে নাকি? কোনটা? এটা এটা না 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 না, স্কয়ারে আর ফর্মুলা নাই। স্কয়ারের এই ফর্মুলা তিনটাই, বর্গের ফর্মুলা কয়টা? এই তিনটাই, এর বাইরে কোনো ফর্মুলা নাই। আবার নিজে নিজে বানায়েন না, বানাইলে কিন্তু এক কেলা বাস খাবেন। এক কথা, নিচ থেকে উপরের জন্য একটা, দুই চোখ নাকের জন্য একটা। ক্লিয়ার? তাহলে নিচ থেকে উপরে যায় কসেক আর কট, সেক আর টেন, আর সাইন আর কস। কথা বুঝতে পারছি? প্লাস কেন দিলাম? কারণ সমান্তরালে। আর নিচ থেকে উপরে গেলাম দেখে মাঝখানে কি? মাইনাস। নিচ থেকে উপরে গেলাম দেখে মাঝখানে কি? মাইনাস। মানে যদিও লজিক্যাল সিস্টেম, মানে লজিক্যাল সিস্টেম গুলো ব্যবহার করে কিন্তু আমরা শিখলাম যে নিচ থেকে উপরে গেলাম এই জন্য মাঝখানে কি দিলাম? মাইনাস। নিচ থেকে উপরে গেলাম এই জন্য মাইনাস, সমান্তরালে গেলাম এই জন্য প্লাস। কথা বুঝতে পারছি ভাই? মনে থাকবে? তাহলে এই জিনিসগুলোকে আমরা কি করব? সুন্দর করে। ওকে, সবাই আশা করছি বুঝতে পেরেছেন। কলিজার ভাই বোন যারা ক্লাস করতেছেন তারা একটু কমেন্ট করে জানান যে আমরা বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, এটা গেল ভাইয়া, এটা গেল ত্রিকোণমিতির সূত্রের ব্যবহার। কিন্তু আমরা এবার যেটা শিখব
সেটা হচ্ছে ভাইয়া ত্রিকোণমিতির আরো একটা জায়গায় আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে হর হামেশাই আমরা কি করি, মান মুখস্থ করি। কি করি ভাইয়া? মান মুখস্থ করি। তাহলে এই মান মুখস্থ করা কিন্তু খুব খারাপ জিনিস, মান মুখস্থ করা যাবে না। কারণ আপনি যখন বললেন যে tan 30 ডিগ্রি এত, tan 30 ডিগ্রি এত, tan 60 ডিগ্রি এত, tan 60 ডিগ্রি এত, এই যে মুখস্থ করে পরীক্ষার হল পর্যন্ত গেলেন, এখন এগুলো দিয়ে কি ফর্মুলা মেক করা যাবে? হ্যাঁ, ফর্মুলা মেক করা যাবে না কেন? অটোমেটেড ফর্মুলা চলে আসতেছে না? ফিল করেন, অটোমেটেড ফর্মুলা চলে আসতেছে। এখন আপনাকে আচমকা একটা প্রশ্ন করলো কসেক থেটা, আবার ফর্মুলা আপনি ডিরেক্ট বসাইতে পারবেন। মনে করেন বড় একটা ট্রাইগোনোমেট্রিকের ম্যাথ আসছে, ওই ম্যাথে এরকম করে একটা ফর্মুলা আসছে, দেখেন মনে করেন কসেক থেটা ভাগ কসেক থেটা ভাগ সেক থেটা প্লাস আরো অন্য কিছু দেওয়া আছে, কথার কথা। তাহলে আপনি কি ডিরেক্ট বলতে পারেন না কসেক থেটা ভাগ সেক থেটা ইকুয়াল কি বলা যায় বলেন তো? এই যে কসেক থেটা ভাগ সেক থেটা, তাহলে এর উপরে কি আছে? কট থেটা। তাহলে এটাকে আপনি ডিরেক্ট কট থেটা লিখলে জীবনও কোনদিন ভুল দিবে, কারণ যে স্যার খাতা কাটবে ওর মাথাও আপনার মতো। আমি কি কথা বুঝাতে পারছি? আপনি যে দিলেন, কেন দিলেন? কারণ আপনি গ্রাজুয়েট একটা স্টুডেন্ট, আপনি যে দিয়েছেন তার মানে আপনার ক্যালকুলেশন পাওয়ার অনেক ভালো দেখে দিয়েছেন। ব্যাপারটা বুঝেন? কারণ আপনি কসেক থেটা, এটা কট থেটা কিভাবে পাবো? কথার কথা বলতেছি। কসেক মানে, কসেক থেটা মানে আমরা কি জানি? কসেক থেটা মানে আমরা জানি এই যে কসেক থেটা এখানে 1 ভাগ সাইন থেটা, তাহলে এটাকে আমরা জানি 1 ভাগ সাইন থেটা ভাগ, এটা মানে কি জানি আমরা? 1 ভাগ কস থেটা। তাহলে এই যে ভাগ 1 ভাগ কি ভাইয়া? সাইন থেটা ইন্টু এই কসটা কোথায় চলে যাবে? উপরে, নিচে কি চলে আসবে? তাহলে কস থেটা ভাগ সাইন থেটা এগুলো কি বলা যায়? কট থেটা বলা যায়। তো এই ক্যালকুলেশনটুকু এটা একটা মেন্টর বা একজন টিচার অটোমেটেড বুঝে যাবে যে আপনার মাথা অনেক ব্রড মাইন্ডার, আপনার মাথা অনেকটা ব্রড মাইন্ডার। এটা অটোমেটেড আপনি কি করছেন? ক্যালকুলেশন করছেন মাথা দিয়ে ক্যালকুলেশন করে ডিরেক্ট বসাই দিচ্ছেন। আপনার ভুল দিবে কেন? আপনি রিটেনই করতেছেন, বিসিএস লিখিত পরীক্ষার জন্য করতেছেন, কোনো সমস্যা? আর বিসিএস লিখিত পরীক্ষার জন্য তো জানেন যে ত্রিকোণমিতি থেকে কি পরিমাণ প্রশ্ন আসে, আসে না? বড় বড় টাইপের ম্যাথগুলো আসে না? ওই ক্ষেত্রে আপনার যদি কখনো যদি সূত্র মুখস্থ না থাকে, আপনি জীবনও কোনদিন ম্যাথ করতে পারবেন না, এক লাইনে আগাইতে পারবেন না, সেকেন্ড লাইনে করতে পারবেন না। আবার ডিরেক্ট মুখস্থ করছেন ছোট 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 করে, ওই মুখস্থ জিনিসও কোনো একটা জায়গায় একটু মিস করছেন, শেষ। কোনো একটা জায়গায় গিয়ে হালকা একটু মিস করলে কি হয়ে যাবে ভাইয়া? পুরো 0 মার্ক। এবার ফিল করেন, পারবো ব্যবহার করতে পারবো। আমাকে যখনই যেভাবে আচমকা বলুক না কেন, হঠাৎ করে আমাকে আচমকা বলতেছে কথার কথা উপরে আছে সেক থেটা, উপরে আছে কত? সেক থেটা, নিচে আছে tan থেটা। তাহলে সেকের আগে কে ছিল? কসেক। এটা ইকুয়াল ডিরেক্ট আমি কি বলতে পারবো ভাইয়া? কসেক থেটা। জাস্ট মুখের স্ট্রাকচারের সাথে একবার মিলাই নিয়েন, জাস্ট মুখের স্ট্রাকচারের সাথে একবার মিলাই নেবেন, আর জীবনও কোনদিন কি হবে না ভাইয়া? ভুল হবে না। এই কলিজার ভাই বোন, যারা আমরা অনলাইনে করতেছি, সবাই আমরা একটু যে কাজটা করব সেটা হচ্ছে শেয়ার করে দিব, কারণ আপনাদের জন্য ক্লাসটা উন্মুক্ত করলাম যে না সবাই একটু জানুক বা সবাই একটু বুঝুক, সবাই একটু আমরা শেয়ার করে দিব। আচ্ছা, এরপরে কিন্তু আর কোনো ক্লাস কি হবে না। যদি আপনারা শেয়ার না করেন, কিছুক্ষণ পরে কুটুস করে কেটে দিব। কি করে দিব? কুটুস করে কেটে দিব। কেটে দিলে কি আইকালাবাস। আচ্ছা, এবার আসেন, তাইলে আমরা কি বললাম যে ত্রিকোণমিতির আরো একটা পার্ট আমাদের বাকি, যেটা হচ্ছে আমরা ডিগ্রির মান মুখস্থ করি। কিসের মান? ডিগ্রির মান মুখস্থ করি। তাহলে আমরা আমাদের যাতে ডিগ্রির মান মুখস্থ করা না লাগে, এই জন্য আমরা এভাবে আগে লিখে নিই, খাতা বের করি। সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। এরপরে লেখেন cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি। লেখছি? লেখার পরে আমরা এই জিনিসগুলোকে আর কখনোই মুখস্থ করব না। কি করব না? মুখস্থ করব না, কারণ সূত্র মানে শত্রু। সূত্র মানে কি? শত্রু।
বা এই জিনিসগুলো মুখস্থ বিদ্যা মানেই আপনার ভয়ানক রূপ ধারণ করা হবে পরীক্ষার হলে গিয়ে। এতটুকু সবার লেখা শেষ। লেখা শেষ হলে আমরা শুধুমাত্র মনে রাখবো ছোট্ট একটা জিনিস, একটা রুট উপরে আর একটা কি 2। এতটুকু জিনিস মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। এতটুকু জিনিস মনে থাকলে আর আপনাকে একটা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কেন নাই ভাইয়া? আপনি আপনার ডান হাতের দিকে চিন্তা করেন। ডান হাত, ডান হাত, ভাত খাওয়া হাতটা সামনে রাখেন, অন্য হাত না। কোন হাত? ভাত খাওয়া হাত, ডান হাত। এই ডান হাতের দেখেন একটা বুড়া আঙ্গুল আছে, যাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল। কি আঙ্গুল? এই বৃদ্ধাঙ্গুলি সাইন 0 ডিগ্রি, এই বৃদ্ধাঙ্গুলি কস 0 ডিগ্রি। আবার বলতেছি, এই বৃদ্ধাঙ্গুলি সাইন 0 ডিগ্রি, এখানেই কস 0 ডিগ্রি। পরের একটা আঙ্গুল আছে দেখেন, এখানেই কস 30 ডিগ্রি, এখানেই সাইন 30 ডিগ্রি। এরপর একটা আঙ্গুল আছে দেখেন, এখানেই সাইন 60 ডিগ্রি, সরি 45 ডিগ্রি, এখানেই কস 45 ডিগ্রি। এরপর একটা আঙ্গুল আছে দেখেন, এখানেই সাইন 60 ডিগ্রি, এখানেই কস 60 ডিগ্রি। এরপর একটা আঙ্গুল আছে দেখেন, এখানে সাইন 90 ডিগ্রি, এখানেই কস। আচ্ছা 90 ডিগ্রি পর্যন্ত মিলছে কিনা বলেন? মিলছে, মিলছে। 90 ডিগ্রি পর্যন্ত মিলে গেছে। তাহলে আঙ্গুলের মধ্যে 90 ডিগ্রি পর্যন্ত মিলে গেছে, মানে আঙ্গুল আমাকে উত্তর বলে দিবে। আঙ্গুল আমাকে কি বলে দিবে? উত্তর বলে দিবে। এই যে রুটের যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই ফাঁকা জায়গায় শুধু আমরা আঙ্গুল সংখ্যা বসাবো। কি বসাবো? আঙ্গুল সংখ্যা বসাবো। এই আঙ্গুল সংখ্যা বসাইলে আমার উত্তর বের হয়ে আসবে। যেমন দেখেন, আমরা যখন সাইন থিটা চিন্তা করতেছি, সাইন থিটার এস এর দিক দেখেন তো কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। দেখেন সাইনের এস এর দিকটা কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। এবার আপনি আপনার ডান হাত নেন তো সামনে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলের সাপেক্ষে দেখেন তো ঘড়ির কাঁটার দিক নিচের দিক না উপরের দিক? কোন দিক? নিচের দিক। তাহলে সাইন থিটার ক্ষেত্রে নিচের দিকের আঙ্গুল সংখ্যা সবসময় হিসাব করতে হয়, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা সবসময় হিসাব করতে হয়। মনে রাখার কৌশল, সাইনের এস এর দিক ঘড়ির কাঁটার দিক, সাইনের এস এর দিক ঘড়ির কাঁটার দিক। যার কারণে ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা আমি কি বসাবো? এই ফাঁকা জায়গায় বসাবো। তাহলে সাইনের ক্ষেত্রে এখানে একটা নোট লিখে নিতে পারেন, যেহেতু ক্লাসটা করতেছেন। নোটটা কি? ঘড়ির কাঁটার আঙ্গুল সংখ্যা, ঘড়ির কাঁটার আঙ্গুল সংখ্যা, আঙ্গুল সংখ্যা, এটা সাইনের ক্ষেত্রে। আর বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা। তাহলে এটার কি? এটা এটার বিপরীত, এটা এটার বিপরীত। জাস্ট এটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে এটা কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক। কথা কি বুঝতে পারছি ভাইয়া? এবার আসেন ভাইয়া, যেহেতু আমরা একটা ফর্মুলা জানলাম যে আমাদেরকে শুধুমাত্র মনে রাখতে হবে রুট ভাগ 2, এবার এটাকে ব্যবহার কিভাবে করব দেখেন ভাই। আমি কি বলছি? বৃদ্ধাঙ্গুলি সাইন 0 ডিগ্রি, এখানেই কস 0 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিক সাইনের ক্ষেত্রে মান যদি বের করতে চাই, সাইন 0 ডিগ্রির মান যদি বের করতে চাই, তাহলে ঘড়ির কাঁটার দিককে চিন্তা করতে হবে। তাহলে দেখেন তো ভাই, ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিকে কি কোনো আঙ্গুল আছে? আছে, আছে। নাই মানে এখানে কি বসাবেন? তাহলে ফলাফল কি হবে? তাহলে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া 0, সাইন 0 ডিগ্রির মান 0। এবার আসেন ভাইয়া, এবার যদি আপনি কসের ক্ষেত্রে যান, তাহলে কসের ক্ষেত্রে দেখেন এখানে কস 0 ডিগ্রি, কিন্তু কস 0 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা দেখেন তো, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল কয়টা? 4টা। তাহলে আপনি এখানে 4 বসান, রুট 4 কে আপনি 2 বলতে পারেন, নিচে 2 2 2 কাটলে কি 1। এই জন্য কস 0 ডিগ্রির মান কি 1, কস 0 ডিগ্রির মান 1। আমি কি কথা বুঝতে পারছি ভাইয়া? কথা কি বুঝতে পারছি? এবার আসেন, সাইন 0 ডিগ্রি গেল, কস 0 ডিগ্রি গেল। এবার সাইন 30 ডিগ্রিতে আসেন। সাইন 30 ডিগ্রি ঘড়ির কাঁটার দিক কোন দিকে? বৃদ্ধাঙ্গুলের দিকে। তাহলে কয়টা আঙ্গুল দেখেন? একটা। তাহলে সাইন 30 ডিগ্রির জন্য আমি রুটের ফাঁকা যায় আঙ্গুল সংখ্যা কত বসাবো? 1 ভাগ 2। এটাকে আমরা কি বলতে পারি? কারণ রুট 1 মানে 1ই বলা যায়। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। এবার আসেন, আপনি যখন কস 30 ডিগ্রিতে যাবেন, কস 30 ডিগ্রিতে দেখেন বিপরীত দিকে আঙ্গুল কয়টা? 3টা। তাহলে কি হবে? রুট 3 ভাগ 2। অর্থাৎ এই ফাঁকা জায়গায় এবার রুট 3 বসবে, 3 বসবে। তাইলে আমার এটা হবে রুট 3 ভাগ 2। এক কথায় আঙ্গুল সংখ্যা শুধু আমি রুটের ভেতরে বসাবো। কার সংখ্যা? আঙ্গুল সংখ্যাটা আমি রুটের ভেতরে বসাবো। ঘড়ির কাঁটার দিক হলে সাইন, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে কস। মনে থাকবে, মনে থাকবে। এগুলো একবার যদি অবজার্ভ করতে পারেন, তাইলে কিন্তু আমাকে এক্সামে এত ক্যালকুলেশন করার টাইম পাবো, এটা তো 1 সেকেন্ডে পারতেছেন আপনি। আপনাকে আচমকা জিজ্ঞেস করছে, আচমকা জিজ্ঞেস করছে কস 30 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি 30 ডিগ্রি আঙ্গুল কয়টা?
3টা √3/2। এটা আবার ক্যালকুলেশনের কি আছে ভাইয়া? কোন ক্যালকুলেশন আছে এখানে? উল্টা যেটা আমি মুখস্থ করে পরীক্ষার হলে নিয়ে যাব সেটাই আমাকে কি করবে, বাস দিবে। কারণ ওই যে মুখস্থ করে নিয়ে গেলাম, ওই মুখস্থ জিনিস কিন্তু আমার মাথায় নাও থাকতে পারে। থাকলে ভালো, না থাকলে কি এক বাস। তাহলে এক বাস খাওয়ার দরকার আছে বলেন? ওকে, তাহলে এবার আসেন কলেজের ভাই বোন, এখানে গেল 30 ডিগ্রি, এবার 45 ডিগ্রিতে আসেন। 45 ডিগ্রি এই আঙ্গুলে, ঘড়ির কাঁটার দিকেও আঙ্গুল দুটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও। তাহলে সাইন 45 ডিগ্রি এখানে কি হবে বলেন? তাহলে √2, রুটের ফাঁকা জায়গায় এবার আঙ্গুল সংখ্যা কটা বসাবেন? 2টা বসাবেন। এখানে ছোট্ট একটু ক্যালকুলেট করা যায় না? দেখেন তো, এই √2/2, উপরে √2 থাকবে কিন্তু নিচের একটা সিঙ্গেল 2 কে কয়টা √2 বলা যায়? 2টা √2 বলা যায়। আমরা সবাই জানি, মনে করেন এখানে যদি 3 থাকতো, এই 3 কে √3 কয়টা বলা যায়? 2টা। তাহলে 2টা √3 কে আবার কি বলা যায়? একটা 3 বলা যায়। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে দেখেন ভাইয়া, √2 কাটা, তাহলে কি হবে? 1/√2। তাহলে এই cos 45 ডিগ্রির মান 1/√2 হবে। তারপরে sin 45 ডিগ্রির মানও কি হবে? 1/√2 হবে। কেন? কারণ উভয় পাশে 2টা করে আঙ্গুল। তাহলে এখানে আমরা বলতে পারি 1/√2। তাহলে এটা তো 1/√2, এটা তো 1/√2। এই ক্যালকুলেটটা করলে হয়তো বা আমার 2 সেকেন্ড সময় বেশি লাগতেছে না, কিন্তু 2 সেকেন্ড সময় বেশি লাগুক, তাও তো মুখস্থ করতেছি না। আমি কি করতেছি না? মুখস্থ করতেছি না। তাহলে sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি গেল। এবার sin 60 ডিগ্রিতে চলে আসি। sin 60 ডিগ্রি যদি এখানে হয়, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা? 3টা। গুড, কয়টা? 3টা। তাহলে এবার এই ফাঁকা জায়গায় আমি কি বসাবো বলেন? ফাঁকা জায়গায় 3 বসাবো। তাহলে আমার √3/2। তাহলে আমার এটার মান হলো √3/2। এবার cos 60 ডিগ্রিতে যদি আসি, দেখেন আঙ্গুল কয়টা? একটা। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল কয়টা? একটা। একটা মানে রুটের ফাঁকা জায়গায় এবার কত বসাবো? 1 বসাবো। এটাকে আমরা কি বলতে পারি? হাফ বলতে পারি। তাহলে এটা হবে হাফ, এটা হবে হাফ। তাহলে এবার আসেন sin 90 ডিগ্রি cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি যদি আমি এখানে ধরি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা দেখেন? 4টা। কয়টা আঙ্গুল? ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল হচ্ছে 4টা। তাহলে আমি রুটের ফাঁকা জায়গায় কি বসাবো? 4/2। 2/2 কাটলে কত? 1। তাহলে sin 90 ডিগ্রির মান কত ভাইয়া? 1। তাহলে cos 90 ডিগ্রির মান কত হবে? cos, এই কানি আঙ্গুলের বিপরীত দিকে কোন আঙ্গুল আছে? নাই। নাই মানে 0। ক্লিয়ার কিনা বলেন? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার 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 ক্লিয়ার। এই ক্লিয়ার সবাই? হ্যাঁ, এবার দেখেন সাইন আর cos জানলেন, তাহলে cos আর cosec এবার পানি পন্থা। কেন? কারণ বলেন, cos এর বিপরীত কি? বলেন বলেন, sec। এবার হঠাৎ করে আপনাকে আচমকা জিজ্ঞেস করছে sec 30 ডিগ্রির মান কত? তাহলে আপনি আগে cos 30 ডিগ্রির মান বের করবেন। কার মান? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল 3টা, √3/2। তাহলে এবার হবে 2/√3। অর্থাৎ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এক কথা উল্টে দিলে হয়ে যাবে। লব রে হর করবো, হর রে লব করব। এবার আসেন, আপনাকে আচমকা যদি জিজ্ঞেস করে সাইনের বিপরীত কি? cosec। cosec 30 ডিগ্রির মান কত? 2। এবার আপনাকে জিজ্ঞেস করলো cosec 60 ডিগ্রির মান কত? 2/√3। এবার আপনাকে জিজ্ঞেস করলো cosec 45 ডিগ্রির মান কত? √2। এবার আপনাকে জিজ্ঞেস করলো cosec 90 ডিগ্রির মান কত? 1ই হবে। কিন্তু সাবধান, একটা জায়গায় গিয়ে আপনার সাথে ঝামেলা করতে পারে। কি করতে পারে? ঝামেলা করতে পারে। সে ঝামেলাটা এবার শিখিয়ে দেই। অনেকে কনফিউজড হয়ে যাবেন যে ভাইয়া ঝামেলাটা কোথায় করতে পারে। দেখেন, ঝামেলাটা যে জায়গায় করবে সেটা হচ্ছে, আপনাকে যদি এখন জিজ্ঞেস করে cosec 0 ডিগ্রির মান না বলে, আপনাকে যদি বলে sin 0 ডিগ্রির মান না বলে যদি আপনাকে বলে cosec 0 ডিগ্রির মান, তাহলে cosec 0 ডিগ্রির মান কত হবে বলেন? সাবধান সাবধান, এখানে আমরা যে জিনিসটা ভুল করি, এই যে 0, এই 0-র নিচে মনে মনে কোনো কিছু নাই মানে কি আছে? একটা 1 আছে। এবার এই 1টা কোথায় চলে যাবে আর 0টা কোথায় চলে আসবে? সাবধান, কখনো যদি হরে 0 থাকে তাইলে সে মানটা হয়ে যায় অসংজ্ঞায়িত। এই জন্য cosec 0 ডিগ্রির মান কিন্তু আমরা বইয়ের মধ্যে কি দেখি ভাইয়া? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। মনে পড়ে?
এবার হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করলো cos 90 ডিগ্রির জায়গায় sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি, তাহলে এখানেও কি হবে 1/0 অসংজ্ঞায়িত। এক কথায় হরে যদি কখনো 0 আসে, হরে যদি কখনো কি আসে 0 আসে, সেটাকে কখনো ভাগ করে শেষ করা যায় না, এই জন্য তার মান হয় ইনফিনিটি। কি হয়? ইনফিনিটি বা অসীম বা অসংজ্ঞায়িত, যেটাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে অসংজ্ঞায়িত বলি। কি বলি? অসংজ্ঞায়িত বলি। মাথায় থাকবে ভাইয়া? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। ঘড়ির কাঁটার দিক আর বিপরীত দিক পরে আসলে কেমনে বুঝবেন? পরে আসলে বুঝবেন। পুষ্পকানন, ঘড়ির কাঁটার দিক, এই বৃদ্ধাঙ্গুলের নিচের দিক ঘড়ির কাঁটার দিক, আর বৃদ্ধাঙ্গুলের উপরের দিক কি? বিপরীত দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ির কাঁটার দিকের আঙ্গুলগুলো হিসাব করবেন সাইন থিটার ক্ষেত্রে, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা হিসাব করবেন কস থিটার ক্ষেত্রে। জাস্ট আঙ্গুল সংখ্যা বসাবেন, আর কিচ্ছু লাগবে না। রুটের ফাঁকা থাকে কি বসাবেন? জাস্ট আঙ্গুল সংখ্যা বসাবেন, আর কিচ্ছু করা লাগবে না। ক্লিয়ার? ওকে। আশা করছি আমরা এই কনফিউশন দূর করতে পারলাম। তাহলে এখান থেকে দেখেন আমরা কয়টা জিনিস জানলাম? সাইন জানলাম, কস জানলাম, সেক জানলাম, কসেক জানলাম। তাহলে এই চারটার ক্ষেত্রে আর জীবনে কোন ডিগ্রির মান মুখস্থ করব? এবার আপনাকে আচমকা জিজ্ঞেস করবে, দেখেন আপনি আচমকা উত্তর দিতে পারবেন কিভাবে? আপনাকে হঠাৎ করে আচমকা জিজ্ঞেস করতেছে, আপনাকে আচমকা জিজ্ঞেস করে বলতেছে যে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান এই দেখেন কেমনে, 0, 30, 45, 60, ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা, এই জন্য হবে হাফ। হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করতেছে sin 60 ডিগ্রির মান কত? আপনি দেখতেছেন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আঙ্গুল কয়টা? 3টা। তাহলে রুটের ফাঁকা জায়গা কি বসবে? √3/2। আচমকা বলা যাচ্ছে কিনা বলেন? হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করলো, আপনাকে কথার কথা জিজ্ঞেস করলো, মনে করেন sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি, তাহলে sec কার বিপরীত? cos-এর বিপরীত। তাহলে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে cos-এর ক্ষেত্রে এই পাশে 3টা আঙ্গুল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, √3/2। তাহলে এবার কি হবে? 2/√3। দেখছেন কতক্ষণ সময় লাগতেছে? অবজার্ভ ইট, অবজার্ভ করেন, অবজার্ভ করেন, কয় সেকেন্ড সময় লাগতেছে। তাহলে যে জিনিসটা আমি সেকেন্ডের মধ্যে বের করে করে একুরেটলিটা পাবো, সেই জিনিসকে আমি মুখস্থ করে পরীক্ষার হলে যাওয়া কি ভালো? বা মুখস্থ করছেন, এই বুড়া বয়সে মুখস্থ করতেছেন, আর বাল্যকালে তো মুখস্থ করে আসছেনই, আসছেন না? সেই ক্লাস 9-এ মুখস্থ করছেন, ক্লাস 10-এ মুখস্থ করছেন, সাবালক কালে মুখস্থ করছেন, এখন বৃদ্ধা বয়সে এসে কি করা শুরু করছেন? আবার মুখস্থ করা শুরু করছেন, কিন্তু মাথায় থাকে না। কেন থাকে না? কারণ মুখস্থবিদ্যা ভয়ঙ্কর। মুখস্থবিদ্যা ভয়ঙ্কর। কথা কি বুঝতে পারছি ভাইয়া? কলিজার ভাই বোন বুঝতে পেরেছেন? ওকে। তাহলে এবার বাকি আছে আমাদের ট্যান আর কট, ট্যান আর কট। এখন আপনারা বলবেন যে ভাই ট্যান আর কট কি মুখস্থ করবো না? যেহেতু মুখস্থবিদ্যা থেকে বের হয়ে আসছি, সো আমরা কোনো জিনিস আর কি করব না? মুখস্থ করব না। আসেন, আপনাকে যখন আমি ট্যানের কথা বলতেছি, ভাইয়া ট্যান 30 ডিগ্রি, কথার কথা হঠাৎ করে চলে আসছে, বুঝছেন? বুঝছেন ভাইয়া? ট্যান থিটা ইকুয়াল কি সাইন থিটা ভাগ কস থিটা? মনে পড়ে? ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা ভাগ কস থিটা। তাহলে কি আমরা বলতে পারি না ট্যান 30 ডিগ্রি মানেই হচ্ছে সাইন 30 ডিগ্রি ভাগ কি কস 30 ডিগ্রি? বলতে পারি কিনা বলেন? পারি। এটা বসাইতে হয়তো 5 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমি মুখস্থ করব না। আমি দেখেন সাইন 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, সাইনের ক্ষেত্রে একটা আঙ্গুল, তাহলে উপরে হবে হাফ, আর কসের ক্ষেত্রে 3টা আঙ্গুল, তাহলে √3/2, √3/2, তাহলে হাফ, ভাগটারে গুণ করে দিলাম, 2টা চলে গেল উপরে, √3টা আসলো নিচে, তাহলে 1/√3, যেটা সারা জীবন মুখস্থ করতে, যেটা সারা জীবন কি করছে? মুখস্থ করছে। আমার কথা হচ্ছে আমি মুখস্থ আর করব না। কথা বুঝতে পারছি? কারণ ম্যাথ মানে মুখস্থ না, ম্যাথ মানে জিনিসগুলোকে এমন ভাবে শিখতে হবে যাতে করে পরীক্ষার হলে কখনো কনফিউশন তৈরি না করে। কারণ কনফিউশন তৈরি করছেন মানে বিপদে পড়ে গেছে। পারবো? ভুল হবে। এবার হঠাৎ করে আপনাকে জিজ্ঞেস করলো tan 60 ডিগ্রির মান, পারবেন না? sin 60 ডিগ্রির মান এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে কি? √3/2, তাহলে উপরে হবে √3/2 ভাগ cos 60 ডিগ্রি নিচে, তাহলে একটা আঙ্গুল, নিচে হবে হাফ, নিচে হবে কি? হাফ, তাহলে √3/2 গুণন 2টা চলে যাবে উপরে, 1টা 2 কাটা, থাকবে কি? √3। কয় সেকেন্ড সময় লাগতেছে?
সর্বোচ্চ 5 সেকেন্ড, এর থেকে বেশি তো লাগতেছে না। আবার যারা খুব ধুরন্ধ তারা মুখোমুখি উল্টাই দিতে পারবেন, যারা একটু এক্সপার্ট বা চালাক তারা মুখোমুখি কি করতে পারবেন, উল্টাই দিতে পারবেন। পারবেন কিনা বলেন, পারা যাবে? ওকে, তাহলে আমরা এগুলো মুখস্থ আর করব না। এবার আসেন কলিজার ভাই বোন, কথার কথা আপনাকে এবার কট থেকে দিছে, আপনাকে বলতেছে কট 30 ডিগ্রির মান কত, কোনো সমস্যা? কট থিটা ইকুয়াল কি কস থিটা ভাগ সাইন থিটা, তাহলে কস 30 ডিগ্রি উপরে বসবে আর সাইন 30 ডিগ্রি, তাহলে এই 0 ডিগ্রি 30 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি। কসের ক্ষেত্রে বিপরীত দিকের আঙ্গুল কয়টা? 3টা, তাহলে উপরে যাবে কত? √3/2 ভাগ, আর বিপরীত দিকের আঙ্গুল কয়টা? সাইনের ক্ষেত্রে একটা, 1/2, তাহলে মান হবে √3/2 গুণন 2টা উপরে 1টা নিচে, 2 কাটা √3। আমার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? বুঝছি সবাই? মাথা ঢুকছে? পারবো? আর ডিগ্রি মান মুখস্থ করব? জীবনেও কখনো করব না। আচ্ছা, ক্লিয়ার 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 কলিজার ভাই বোন, যারা অনলাইনে করতেছি তারা একটু কমেন্ট করে জানাই যে আমরা বুঝতে পেরেছি কিনা। দেখেন, অফলাইনের দিকে ফোকাস করতে গিয়ে, অনলাইনে মজা না করতে গিয়ে অনলাইনে কিন্তু স্টুডেন্ট কমে গেছে। কেন? কারণ ওরা ভাবে যে স্যার নজরটা আমাকে দিকে নাই। আপনি যখন অনলাইনে ক্লাস নেন তখন আমাকে দিকে এমনি করে তাকায় থাকেন, এই বুঝতে পেরেছেন, এই বুঝেছেন। আর এখন আমরা ভুল করেও পাই না। যাকে কোনো সমস্যা নাই, যারা অনলাইনে করতেছেন কলিজার ভাই বোন একটু মনোযোগ দিয়ে করেন, লাভবান হবেন। একটু মনোযোগ দিয়ে করেন, লাভবান হবেন, লাভবান হবেন। বলেন এক্সক্লুসিভ কিছু শিখতে পারছেন কিনা বলেন, যারা অনলাইনে করতেছেন। আর যারা অফলাইনে করতেছেন তারাও বলেন শিখছি শিখছি, মুখস্থ বিদ্যা থেকে বের হইতে পারছি কিনা বলেন। মুখস্থ জিনিসটা থেকে আমরা বের হইতে পারছি কিনা। আমি যদি এই জিনিসগুলো খাতায় একটা নোটও না করতাম তাও মনে থাকবে না? এখন থাকবে। ডিগ্রি মানে আমার ডান হাত, আর সূত্র মানে আমার মুখ। এই দুটো জিনিস শুধু মনে করে পরীক্ষার হলে যাব। সূত্র মানে আমার মুখ, আর ডিগ্রি মানে আমার ডান হাত। শেষ। ডান হাতে ডিগ্রি, মুখের মধ্যে সূত্র। পরীক্ষার হলে গেলে মুখ থেকে সূত্র বের করব আর ডান হাত থেকে ডিগ্রির মান বের করব। শেষ, খেল খতম। কথা কি বুঝতে পারছি ভাইয়া? ওকে, এবার আসেন আমরা যদি এবার ত্রিকোণমিতির পর্বগুলো বাদ দিয়ে এবার যদি আমরা পরিমিতির আসল বেসিকে চলে যাই। কোথায় ভাইয়া? পরিমিতির বেসিকে যদি চলে যাই তাহলে কেমন হয়? সবাই এবার একটু হেডিং দেই আমরা, পরিমিতির বেসিক। এরপরে আমি ম্যাথ শুরু করব, ত্রিকোণমিতি প্লাস পরিমিতি মিক্স করে ম্যাথ করাবো। পরিমিতি ভাইয়া, পরিমিতির বেসিক জিনিসগুলো শেষ করার পরেই আমি চলে যাব ম্যাথমেটিক্স সলভে। কথা কি বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাহলে দেখেন পরিমিতি যখন আমরা চিন্তা করতেছি, পরিমিতি মানেই এখানে চলে আসে একটা ত্রিভুজ। কি চলে আসে? শুধু ত্রিভুজ আসে না, একটা সমকোণী ত্রিভুজ আসে। কি আসে? একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা ভাইয়া, মনে করেন এটা একটা ত্রিভুজ, এটা একটা কি ত্রিভুজ, এবং এটা শুধু ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এবার আসেন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার বেশ কিছু মান দেওয়া থাকে। এই মানগুলো থেকে আমার অনেক ধরনের মান বের করতে হয়। আবার এখানে আজগুবি টাইপের কিছু জিনিস দেওয়া থাকে, এগুলো থেকে আপনার যে কোনো একটা ডিগ্রির মান বের করতে হয় অনেক সময়। তো এই জিনিসগুলো বের করার ফর্মুলাটা আসলে কি একটু বলি ভাইয়া। আমরা সবাই একটা জিনিস মুখস্থ করতাম ছোটবেলা থেকেই, ক্লাস 9-10 থেকেই, যে সাইন থিটা মনে রাখার জন্য আমরা মনে রাখতাম সাগরে লবণ অনেক, কস থিটা মনে রাখার জন্য আমরা মনে রাখতাম কবরে ভূত অনেক, ট্যান থিটা মনে রাখার জন্য আমরা মনে রাখতাম তেরা লম্বা ভূত। মনে পড়ে? আচ্ছা, তা আমরা যখন বলি সাগরে লবণ অনেক, এটা মনে রাখার আরো একটা কৌশল আছে, আমি সেটা বলবো। সাগরে কি অনেক? লবণ অনেক। যে বেটা তৈরি করে দিয়ে গেছে ওকে ধন্যবাদ। হ্যাঁ, কারণ যাই হোক তাও তো কিছুটা সহজ করে দিয়ে গেছে, গেছে না? সহজ করে দিয়ে গেছে না? মুখস্থ বিদ্যা থেকে তাও তো বের করে নিয়ে আসছে যে মুখস্থ করার দরকার না, একটা ছন্দ মনে রাখো, সাগরে লবণ অনেক। কোথায় লবণ অনেক? সাগরে লবণ অনেক। লবণ তো সাগরেই থাকে, তার মানে তার কথার মতো কি আছে? যুক্তি আছে। আচ্ছা, সাগরের সা থেকে কি লিখবো? সাইন থিটা। আর লবণের ল থেকে কি ভাইয়া? লম্ব। আর অনেকের অ থেকে কি? অতিভুজ। অনেকের অ থেকে অতিভুজ। এবার সে বলতেছে কবরে ভূত অনেক। আসলেই তো কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক মানে কথার কথা আমরা ভূত বলি না, ভূত বলতে তো কোনো কিছু নাই, কিন্তু কি আছে? জিন আছে। জিন অনেক তো আর বলা যাবে না, কি বলতে হবে? ভূত অনেক। তো সে বলতেছে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক।
তাইলে কবরে ভূত অনেক, এই কবরে ভূত অনেকের এখান থেকে দেখেন ভাইয়া, কবরের ক থেকে কি বলা যায়? কস থেটা। ভূতের ভূ থেকে কি বলা যায়? ভূমি। আর অনেকের অ থেকে অতিভুজ, অতিভুজ। এবার আসেন, সে বলতেছে ভূত তো ভূত, এই ভূতগুলো টেরা লম্বা, ভূতগুলো কি টেরা লম্বা, বলতেছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে এই যে টেরা লম্বা ভূত, টেরা এর টে থেকে কি বলেন? ট্যান থেটা। লম্বা এর ল থেকে কি বলেন? লম্ব। ভূতের ভূ থেকে কি বলেন? ভূমি। তাহলে এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা কিন্তু আমাদের পরিমিতিতে গেলে লাগেই, মাস্ট লাগে। এবং এই তিনটাকে ব্যবহার করে অনেক ধরনের ম্যাথও করা লাগে, তাই না? কারণ আমার স্পেসিফিকলি একটা বাহুর মান দেওয়া থাকে, অনেক সময় ডিগ্রির মানের সাপেক্ষে আরেকটা বের করতে হয়, আবার অনেক সময় দুইটা দেওয়া থাকলে বাকিগুলো কি হবে সেটা বের করতে বলে। তো এগুলো বেসিক গুলো আমি শেখাচ্ছি। তার আগে আমরা এই তিনটা জিনিস সম্পর্কে জানি কিনা আগে সেটা বলি। তার আগে এবার এই চিত্র থেকে হালকা কিছু বেসিক শিখাই। এই তিনটা কি লেখা শেষ আমাদের? লেখা না হলে এই তিনটা একটু নোট করে নেই। সাগরে লবণ অনেক, সাগরের সা থেকে সাইন থেটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত অনেক, ক এর ক থেকে কস থেটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা এর ট্যান থেটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। যাই হোক, ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? লেখা শেষ? যদি লেখা হয় ভাইয়া এবার সামনে আগাই, এবার সামনে আগাই, ঠিক আছে? এবার আসেন, কি লিখছে স্যার? শ্রদ্ধেয় বানান ভুল। ও এটা আমাদের বিশিষ্ট সোহাগ সাহেব লিখছে, তো ভুল হইতেই পারে। মানে বিশিষ্ট আমাদের ইয়া লিখেছেন, ম্যানেজার সাহেব লিখেছেন, এই জন্য হয়তো শ্রদ্ধেয় বানানটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এবার আসি, কি সাগরবান ঠিকই তো আছে, র হবে এটা, এটা র হবে। আরে যেটা লিখছে এটাই ভালো। আমি কি বাংলার টিচার যে বানান ঠিক করবো? এখন যদি বাংলা স্যার থাকতো বলতো এটা বানান ঠিক করো। আমরা শিখতেছি কি মেগার ম্যাথ, কি শিখতেছি? মেগার ম্যাথ। এখন বাংলা স্যারে যদি বলি মেগার ম্যাথ বলেন তো পারবে? পারবে না। তা আমার যদি এখন কেউ বলে বানান পারবেন, পারবো না। বানান পারার কি দরকার? আমি যেটাতে দক্ষ সেটাই আমি আপনাকে কি করব? ডেলিভারি দিব। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন কলেজের ভাই বোন, আমি বললাম যে কোনো কারণে কখনো যদি আমার এটাকে থেটা কোণ না ধরে আমি উল্টাটা করি, দেখেন যখন আমি এটাকে থেটা কোণ ধরতেছি তখন এই থেটা কোণের সাপেক্ষে নিচেরটাকে আমরা সবসময় কি বলি? ভূমি বলি। যেটা লম্বিক ভাবে থাকে সেটাকে আমরা কি বলি? লম্ব বলি। এটাকে আমরা কি বলি? অতিভুজ বলি। আচ্ছা কোনো সমস্যা নেই। এবার উপরে আরো একটা চিত্র আছে, এই চিত্রটার দিকেও মনোযোগ দেন। এবার এই জায়গায় থেটা কোণ দেওয়া, উপরে থেটা কোণ দেওয়া, কোথায়? উপরে, অর্থাৎ একটা অবনতি কোণ দেওয়া। কি কোণ দেওয়া? অবনতি কোণ দেওয়া। উন্নতি কোণ মানে উপরের দিকে মুখ করে থাকে, আর অবনতি কোণ মানে নিচের দিকে মুখ করে থাকে। তাই এই যে উপরের দিকে যখন কোণটা থাকলো, এই ক্ষেত্রে এবার আমি এটাকে কি বলবো বলেন? এটা গতিভুজ বলবো, খাটা শব্দ। শোনেন, পৃথিবীতে যখন কোন একটা স্ট্রাকচারে কোণ তৈরি করে বা থেটা তৈরি করে, এই বেসিকটা না জানলে কিন্তু পরিমিতির একটা ম্যাথ পারবেন না। উন্নতি কোণ আর অবনতি কোণে বুঝবেন না, আর থেটা কোথায় আছে থেটার মেথডটাও বুঝবেন না। এতে করে আইক্কালা বাস খাবেন। কি বাস? আইক্কালা বাস, বড় বড় বাস, ঠিক আছে? তাহলে এই বড় বড় বাস খেলে দোষ কার? আমার? দোষ আপনার নিজের, কারণ আপনি বেসিকে দুর্বল ছিলেন। বেসিকটা স্ট্রং করে দেখেন। যদি আপনার উপরে কখনো থেটা কোণ থাকে, উপরে যদি কখনো কি থাকে? থেটা কোণ থাকে, এই উপরে থেটা কোণ থাকলেই সাথে সাথে মনে রাখবেন যে পৃথিবীর যে স্ট্রাকচারে থেটা কোণ থাকবে ওই থেটা কোণের সাথে একটা ভূমি মাস থাকতে হবে। কারণ থেটা কোণ ছাড়া কখনো ভূমি, ভাই আমারে শূন্যে নিয়ে যান, শূন্যে, আমি শূন্যে গিয়ে কি কোনো কোণ তৈরি করবো? আমার পায়ের নিচে কিন্তু একটা তল থাকতেই হবে কোণ তৈরি করার জন্য। এই পায়ের নিচের তল মানে হচ্ছে ভূমি। ভূমি যদি না থাকতো আজকে আমরা থাকতাম কই? পানিতে। পানির উপরে কি বসবাস করা যায়? হ্যাঁ, সাগরের উপরে যাও, খুব সুন্দর করে বসবাস করতে পারবা। তাইলে আমার কথা হচ্ছে ভাইয়া যে আমরা ভূমি ছাড়া ভিত্তিহীন, কারণ ভূমিটাই আমাদের ভিত্তি, আর ভিত্তি ছাড়া কখনো থেটা কোণ তৈরি হয় না। এই জন্য যেখানে আমাকে থেটা কোণ মার্ক করবে ওই থেটা কোণের সাথে 100% আলবাত একটা কি থাকবে? ভূমি থাকবে।
এবার এটা সমকোণ, সমকোণের সাপেক্ষে এটা অতিভুজ হইলে 100% এটা তখন হয়ে যাবে ভূমি, কারণ এটা থিটা কোণ ধরছি। আর এটা তো অল টাইমে কি থাকবে ভাইয়া? অতিভুজই থাকবে, কারণ অতিভুজের ফর্মুলা হচ্ছে সমকোণের বিপরীতে অতিভুজ থাকে, সমকোণের বিপরীতে অতিভুজ থাকে। আর নিচে যেটা দেখতেছেন তখন এই চিত্র সাপেক্ষে এটা কি হয়ে যাবে ভাইয়া? লম্ব হয়ে যাবে, যেটা দেখে আমাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটাই স্বাভাবিক, কারণ যেখানে থিটা কোণ থাকবে থিটা কোণ সংলগ্ন একটা বাহু ভূমি হবে, কিন্তু কোনটা ভূমি হবে এটা আমার সমকোণের বিপরীত বাহুটাকে বাদ দিলেই আমি বুঝতে পারবো, কারণ সমকোণের বিপরীত বাহুটা অলওয়েজ অতিভুজ। বলো। আচ্ছা ভাইয়া, এটা সমকোণ, কথার কথা, কিন্তু আমি কোণ মেনশন করছি কোনটাকে? উপরেরটাকে। উপরেরটাকে কোথাও কখনো যদি তুমি কোণ মেনশন করো ভাইয়া, কোণ মেনশন করছি মানে আমার ওই কোণের সাথে সংলগ্ন একটা বাহু 100% কি হইতে হবে? ভূমি ছাড়া কখনো কোণ তৈরি হয় না। তাহলে আমি এটার সাথে একটা বাহুকে ভূমি বলবো, কিন্তু কোনটাকে বলবো এটা আমার সমকোণ বলে দিবে। কে বলে দিবে? কারণ সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এটা অলওয়েজ কি হয়? তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে বাকি যে বাহুটা আছে এটাই কি হয়ে যাবে তখন? তখন এটা ভূমি হলে এটা কি হবে? মাথায় ঢুকছে? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? ওকে, কনফিউশন ক্লিয়ার ভাই? ক্লিয়ার বুঝছে? তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের জানা লাগবে। এবার এই যে ফর্মুলাগুলো জানলাম এগুলো থেকে দেখেন, এটা মনে রাখার আরেকটা কৌশল বলি। আমি যেভাবে মনে রাখি, এই যে আমরা কি বললাম, tan θ = লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ, কিন্তু আমি মনে রাখতাম এভাবে, tan এর t এর উপরে অর্ধেক নিচে অর্ধেক, tan এর t মনে করেন tan θ লিখলাম, কিন্তু tan θ লেখার পরে tan এর উপরে অর্ধেক নিচে, তাহলে উপরে অর্ধেক মানে উপরে কি আছে? লম্ব, আর নিচে অর্ধেক মানে নিচে কি আছে? ভূমি। তাহলে tan θ = লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। আমি আরেকভাবে মনে রাখতাম সাইন, সাইন কার দিকে যায়? ঘড়ির কাঁটার দিকে যায়, এই জন্য সাইন θ = কি বলা যায় বলেন? লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। এবার দেখেন cos এর সি, সি কোন দিকে যায় দেখেন তো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে আমরা cos θ = কি বলতে পারি বলেন? ভূমি ভাগ অতিভুজ, ভূমি থেকে যাত্রা শুরু, ভূমি ভাগ অতিভুজ। আরে ঘড়ির কাঁটা কি তোমার সেকেন্ডের কাঁটা যায় উল্টা পাশে? সবই তো এক পাশে যায়, তাহলে তোমার তো ঘড়ির কাঁটার দিক মানে একই দিক। ঘড়ির কাঁটা 3টা হোক আর 5টা হোক, যদি ভবিষ্যতে ন্যানো সেকেন্ডের কাঁটাও বের করে কোনো সমস্যা নাই, বুঝছো? ওই একদিকেই ঘুরবে। হ্যাঁ, এই উন্নতি কোণ আর অবনতি কোণ বলি। মনে করো, আচ্ছা এতটুকু আগে লেখো, ফ্রেশ করে বলতেছি, ফ্রেশ করে বলতেছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এবার একটা ফ্রেশ চিত্র রাখতেছি, দেখো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ নতুন স্লাইডে নিব, একটু ভিজিমিজি হয়ে গেছে। দেখো, এটা যদি আমার একটা চিত্র হয়, কথার কথা এটা একটা বড় বাঁশ ছিল, আইকালা বাঁশ। কি বাঁশ? আইকালা বাঁশ। এই বাঁশ, যে বাঁশ আমরা পরীক্ষার হলে গিয়ে খাই, ম্যাথ আমাদেরকে বাঁশ দেয়, দেয় না? কারণ পরীক্ষার হলে, মানে পরীক্ষা খারাপ হওয়ার পেছনে মূল রিজন কি বলেন? মিস্টার ম্যাথ। মিস্টার ম্যাথ বলে আমি তোমার সাথে ভালোবাসায় লিপ্ত হতে চাই না। শোনেন, কেউ লিপ্ত হইতে না চাইলে জোর করে ভালোবাসায় আনা যাবে না, ঠিক আছে, কিন্তু তাকে তার পেছনে ছুটতে 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 তাকে বুঝাইতে হবে তারে ছাড়া আমি বাঁচবো না। তা ম্যাথও বলে যে তুমি যদি আমাকে এভাবে একটু আমার পেছনে ছুটতে 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 আমার ঘাটতে ঘাটতে বলো আই লাভ ইউ, তাহলে আমি কিন্তু বলবো আই লাভ ইউ টু। ম্যাথকে একটু প্রায়োরিটি দিতে হবে, কারণ ওরে প্রায়োরিটি না দিলে ও আপনার লাথি মারবে পরীক্ষার হলে, বলবে বেটা তুই আমার ঘাটাঘাটি করো নাই, তুই আমার আই লাভ ইউ একবার কইছো পেছন থেকে, আর আমি তোমার ধরা দেবো আই লাভ ইউ টু, এত সোজা? তো ব্যাপারটা হয়ে গেছে এরকম। ভাইয়া এই জায়গায় যদি আমরা একটু চিন্তা করি, এই জায়গায় মনে করেন আইকালা বাসটা ভেঙ্গে ভূমির সাথে পতিত হইলো, তা যে জায়গায় ভাঙলো এই জায়গায় একটা থিটা কোণ তৈরি করলো, তা এটা থিটা কোণটা নিচের দিকে তৈরি করছে। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে কোনো কিছু হইলে সেটাকে আমরা কি বলি ভাইয়া? কি কোণ বলি? অবনতি কোণ বলি। কি কোণ? অবনতি কোণ। আর যদি কখনো উপরের দিকে থিটা কোণ থাকে, উপরের দিকে মানে উপরের দিকে, তাহলে এইটাকে তখন আমরা কি বলি ভাইয়া?
উন্নতি কোণ। কি কোণ? উন্নতি কোণ। তাহলে আমরা অবনতি মানে নিচের দিক, উন্নতি মানে উপরের দিক, এটা মনে থাকবে। তাহলে উন্নতি মানে হচ্ছে উপরের দিক। হস্যৌতে উন্নতি, হস্যৌতে উপরে, কথাই বুঝাতে পারছি? তাহলে এই যা দিয়ে প্রথম ওয়ার্ড উন্নতি, তা দিয়েই উপর। তাহলে উপরের দিকে যেটা থেটা, থেটা কোন দিকে হা করে আছে? উপরের দিকে। আর এখানে থেটা কোন দিকে হা করে আছে? নিচের দিকে। তাহলে উপরের দিকে হা করে থাকলে সেটাকে বলবো উন্নতি, আর নিচের দিকে হা করে থাকলে সেটাকে বলবো অবনতি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু বুঝছি। আচ্ছা, এতটুকু যদি বুঝি, এবার আমরা পরিমিতির একটা বিশদ ধারণা অর্জন করতে পারবো। তার আগে আমি একটা মান দিয়ে দিয়ে কিছু মান বের করা শিখেই আগে, কারণ যে ম্যাথ গুলো হর হামেশাই আমাদের অনেক বেশি আসে। একটা দুটার মান দিয়ে আপনাকে বাকিগুলোর মান বের করতে বলে, বাকিগুলোর মান বের করতে বলে। তো বাকিগুলোর মান যদি আপনাকে বের করতে বলে, সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন, আপনার একটা প্রশ্ন করলো, প্রশ্নটা এরকম হতে পারে, আপনাকে বললো যে সাইন থেটা ইকুয়াল কি ভাইয়া? সাইন থেটা ইকুয়াল, সাইন থেটা ইকুয়াল আপনাকে বললো 4/5 হলে, 4/5 হলে এখান থেকে আপনাকে হর হামেশাই সব মান বের করতে বললো। মনে করেন আপনাকে বের করতে বললো cos থেটা ইকুয়াল, cos থেটা বের করতে বললো, cosec থেটা বের করতে বললো, sec থেটা বের করতে বললো, tan থেটা বের করতে বললো, এরপরে কি ভাইয়া? cot থেটা বের করতে বললো। মান দেওয়া আছে একটার, কিন্তু বের করতে বলছে কয়টার? 1 2 3 4 5টার। তা এই টাইপের জিনিসগুলো থেকে হর হামেশাই আমরা দেখব, বিশেষ করে 11 থেকে 20 তম গ্রেডের বিভিন্ন জব পরীক্ষা দিতে গেলে এগুলো থেকে একটা কোশ্চেন থাকে। 1 2 নাম্বার হচ্ছে বিসিএস এও থাকে, মাঝে মধ্যে নিবন্ধনেও দিয়ে দেয়। নিবন্ধনে থাকেই, ত্রিকোণমিতি বা পরিমিতি থেকে কখনো নিবন্ধনে কোশ্চেন মিস করে না, এবারও মিস করে নেই। কথাই বুঝতে পারছি ভাইয়া? তাহলে এবার আসেন এই জায়গায়, এবার আমরা চিত্রটাকে একটু অবজার্ভ করার চেষ্টা করি। কেমনে? সব সময় একটা সমকোণী আগে ত্রিভুজ চিন্তা করবেন মনে মনে। চিন্তা করার পর আমি আপনাকে বলছি সাইন থেটা, তাহলে সাইন থেটার আমি কি বলছি? সাইনের এসের দিক কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। অথবা সাইন থেটা ইকুয়াল সাগরের লবণ অনেক, তাহলে লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ। তাহলে লম্বের মান মানে উপরেরটা 4, এটার মান 4 দেওয়া আছে, এটার মান কত বলেন? 5 দেওয়া আছে। তাহলে যেহেতু এটা একটা সমকোণ, তাহলে আমার এই মানটা জানা লাগবে। তাহলে আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ভূমি ধরলাম এক্স, ভূমি ধরলাম কত? এক্স। তাহলে বলেন তো এক্স স্কয়ার ইকুয়াল কি বলা যায়? 5 5 25 4 4 16 ইকুয়াল বলা যায় 9। তাহলে এক্স ইকুয়াল কি বলা যায়? √9। এক্স এর মান পাইলাম আমি 3। তাহলে এই এক্স এর মানটা এখানে হবে 3। এবার কিন্তু আপনি সব মান বের করতে পারবেন। কেন বের করতে পারবেন? কেমনে বের করতে পারবেন? ভাইয়া, এই জায়গায় আপনাকে বললো cos থেটা, তাহলে আপনি একটু আগেই বুঝলেন cos থেটা মানে কবরে ভূত অনেক, অথবা এইভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে cos থেটার ক্ষেত্রে ভূমিটা হয় উপরে, অতিভুজটা আসে নিচে। এক কথায় মনে রাখবেন, sin cos tan, sin cos tan, sin cos tan এরা সবসময় প্রকৃত ভগ্নাংশ অবলম্বন করে। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশের শর্ত কি বলেন? হর ছোট বড়, হর ছোট লব, লব ছোট হর বড়। উপরেরটা কি হবে? ছোট, আর নিচেরটা কি হবে? বড়। যেটাকে ভাগ করা যায় না তাকে বলে প্রকৃত। আর অপ্রকৃত কি? যে মিশ্র ভগ্নাংশ রূপান্তর করবে, যাকে ভাগ করা যাবে এক কথায়। তাইলে দেখেন এই যে প্রকৃত ভগ্নাংশ। আবার দেখেন এখানে যে সাইন থেটার মান, এটাও দেওয়া আছে কিসে? আবার ট্যান থেটার মান যখন আপনি বের করবেন কথার কথা, তখনও প্রকৃত মানই পাবেন। কেমনে? ট্যান থেটা মানেই হচ্ছে উপরে আর নিচে। এখানে কি বিপরীত হয়ে গেছে? বড় আশা নেই, অনেক সময় নাও মিলতে পারে, যাই হোক। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ কি করে? তারা ডিল করার চেষ্টা করে। কথা বুঝতে পারছি ভাইয়া? তাহলে ট্যান থেটা ইকুয়াল এখানে কি হবে? 4/3, কারণ ওই যে লম্ব ভাগ ভূমি, এই যে ট্যানের উপরে অর্ধেক নিচে, অথবা টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এবার আসেন, আপনাকে যখন বলা হচ্ছে এই cosec থেটার মান বের করার জন্য, বলেন তো cosec থেটা কার বিপরীত? তাহলে সাইনের মান 4/5 মানে এটা কি হবে? 5/4। এবার আপনাকে সেকের মান বের করতে বলছে, তাহলে sec থেটা ইকুয়াল cos থেটার মান যদি 3/5 হয়,
তাহলে এটা কত হবে? এবার আপনাকে বের করতে বলছে tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল কি? লম্ব ভাগ 4 ভাগ, তাইলে cot থিটা ইকুয়াল কি হবে? 3 ভাগ। আমার কথা মনে বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনার স্ট্রাকচার গুলো মেনটেন করে মানগুলো বের করে ফেলবেন হরহামেশাই। কথা বুঝতে পারছি না? পারবেন না? পারা যাবে। কারণ আমরা একটু আগে যেভাবে শিখলাম যে আমাদের যখন সাইন থিটা বলবে সাগরে লবণ অনেক, কস থিটা বললে কবরে ভূত অনেক, ট্যান থিটা বললে টেরা লম্বা, এই ফর্মুলাটুকু জানা লাগবে। এই ফর্মুলাটুকু জানা না থাকলে আপনি কিন্তু বারবার ভুল করবেন। অথবা আমি যেটা আপনাকে বললাম যে টি ট্যান থিটা উপরে অর্ধেক নিচে অর্ধেক লম্ব ভাগ ভূমি, সাইন থিটা ঘড়ির কাঁটার দিকে লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সিএফ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। যেভাবে পারেন সেভাবে মনে রাখেন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট মনে রাখতে হবে। আপনাকে মনে রাখতে কি হবে? আশা করছি বুঝতে পারছেন। এতটুকু স্ট্রাকচার আর কারো কখনো ঝামেলা হওয়ার কথা না। হবে হবে হবে, ঝামেলা আশা করা যায় হবে না। এবার আসেন আমরা ম্যাথমেটিক্সে চলে যাই। আচ্ছা, আমাদের ভুলবশত আপডেট যে শীটটা, এটাতে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি মানে ব্যাকডেটেড যেটা আর কি বলা যায়, ওটাতে আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা নাই। না থাকার কারণে আমরা হচ্ছে আমাদের কাছে কি অন্য কোনো হাইলাইটস আছে এখন ইনস্ট্যান্ট সাথে, সেটা হতে পারে নিবন্ধন বা আদার্স এক্সেট্রা, আছে কি কারো কাছে? হ্যাঁ, ওই যে আছে, পেছন থেকে দাও তো ভাইয়া, পেছন থেকে দাও। এটাতে আমরা যেটা আপডেট এখন যেটা 46 এর কোশ্চেন অ্যাড করছি, এটা হচ্ছে আরো অনেক বেশি। এগুলোর পিডিএফ আপনাদেরকে সুন্দর করে আমরা দিয়ে দিব। যদি কোনো কারণে কোনো একটা অধ্যায় আপনাদের ল্যাগ থাকে, সেটাকে সুন্দর করে কি করবেন, একটু প্রিন্ট করে নিয়ে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? অথবা পিডিএফ কপি দেওয়া হবে। হ্যাঁ, নতুনটা একদমই মানে কি বলবো, প্রপার আপডেট করা। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, শুধুমাত্র শীটে আমাদের যেটা ইয়াতে খরচ পড়বে, এক কথায় কোথায়, প্রেসের কস্টিংটা যেটা 400 500 বা 1000 যাই হোক না কেন, যতটুকু আসবে সেটা নিট খরচটা আপনাদেরকে বলবো, সেটা দিয়ে যারা কোনো কারণে আগে নিয়ে নিছেন নেওয়ার সুযোগ থাকবে, সমস্যা নেই। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন, কারণ 45 এর শীট তো আর 46 চলবে না, 47 চলবে না। তা আমাদের 46 শেষ, এবার 47 এর জন্য 46 এর কোশ্চেন প্লাস 2024 সালে যত আপডেট কোশ্চেন বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন সবকিছু ইনক্লুড করছি টাইপ ভিত্তিক ভাবে, যাতে করে বিন্দু পরিমাণ কোনো ল্যাকিং না থাকে। কথা বুঝতে পারছেন? ওটা চোখের ইশারায় মিসিং গেছে, কারণ একটা বই সাজাইতে গেলে কখন যে কি হয় এটা মুশকিল। যাই হোক, পরে এগুলো নিয়ে আমরা কথা বলবো নি। আচ্ছা, আমরা চলে আসলাম কোথায় ভাইয়া? ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতির এখানে দেখেন ভাইয়া, আমরা ত্রিকোণমিতির এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ত্রিকোণমিতির আগে বেশ কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করি। যেমন প্রথম যে কোশ্চেনটা আমাকে বলতেছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। ভাইয়া এই কোশ্চেনটা হরহামেশাই প্রচুর পরিমাণে রিপিট হচ্ছে। এটা প্রাইমারিতে আসছে, এছাড়াও আর অনেকগুলো মন্ত্রণালয়ে আসছে। আপনাকে ক নাম্বারে বলতেছে সাইন 1 ডিগ্রি ইকুয়াল সাইন 179 ডিগ্রি। খ নাম্বার অপশনে বলতেছে সাইন 1 ডিগ্রি ইকুয়াল 1 ডিগ্রি এর মান সাইন 180 ডিগ্রি থেকে ছোট। গ নাম্বারে বলতেছে সাইন 1 ডিগ্রি এর মান সাইন 179 ডিগ্রি এর থেকে ছোট। ঘ নাম্বারে বলতেছে সাইন 1 ডিগ্রি ইকুয়াল সাইন 181 ডিগ্রি। এটা একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো একটু বেশি আসে। তো আমি এই কোশ্চেনটার একটা ব্যাখ্যা দিব। এই একটা ব্যাখ্যা দিয়ে দেখা যাবে যে ভবিষ্যতে যদি কখনো এই টাইপের কোশ্চেন আসে, আর জীবনও কি হবে না ভাইয়া, ভুল হবে না। তো দেখেন, দেখে আমাদের কাছে একটু আনকমন মনে হচ্ছে না? যারা ফার্স্ট টাইম দেখলাম মনে হচ্ছে এটা আবার কি বিদঘুটে জিনিস। কিছুই না ভাইয়া, কিছুই না। কিরকম দেখেন, মনে করেন আমি একটা চতুর্ভুজ আঁকলাম, চতুর্ভাগ আঁকলাম। কি আঁকলাম? চতুর্ভাগ। তো চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সবাই জানি যে সাইন কিন্তু আমাদের 180 ডিগ্রি পর্যন্ত কি থাকে, পজিটিভ থাকে। 180 ডিগ্রি পর্যন্ত পজিটিভ থাকে। এখন 180 ডিগ্রি পর্যন্ত পজিটিভ থাকলেও আমরা সাইনের একটা ফর্মুলা শিখে আসছিলাম 9-10-এ, মনে পড়ে? যে সাইন
সাইন থেটা ইকুয়াল বা সাইন থেটা ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস থেটা, 180 ডিগ্রি মাইনাস থেটা। এখন এই যে 180 ডিগ্রি মাইনাস থেটা কেন দিলাম? কারণ সাইনের মান 180 ডিগ্রি থেকে বেশি হইতে পারবে না, আর এই মাইনাস থেটা দেওয়ার কারণে এটাকে আবার আমরা বলতে পারি সাইন থেটা। এখন মনে করেন একটা প্রশ্ন আসলো, প্রশ্নটাতে বললো আমাকে সাইন 180 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কিন্তু লেখা যায়, কেন? কারণ আমি মাইনাস করছি। কি করছি? মাইনাস করছি, পজিটিভের মধ্যে রাখছি। কিসের মধ্যে রাখছি? পজিটিভের মধ্যে রাখছি। তো এটাকে কিন্তু আমরা বলতে পারবো সাইন 2 ডিগ্রি। কি বলতে পারবো? সাইন 2 ডিগ্রি। অর্থাৎ সাইন 2 ডিগ্রির মান যা, সাইন 180 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রির মানটা। 180 ডিগ্রি থেকে 2 ডিগ্রি মাইনাস করলে কত হয় বলেন? 178 ডিগ্রি। এই 178 ডিগ্রির মানও তাই হবে। অর্থাৎ সাইন 2 ডিগ্রি ইকুয়াল সাইন 178 ডিগ্রির মান। ক্যালকুলেটর ইউজ করে দেখবেন সেম আসবে। যেমন এখন একটা উদাহরণ দেই এই কোশ্চেনের সাপেক্ষে। এই কোশ্চেনে আমাদেরকে কি বলা আছে দেখেন, মনে করেন এটা আছে আমাদের সাইন 180 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তাহলে এটাকে কি বলা যায়? সাইন 1 ডিগ্রি ইকুয়াল কি বলা যায়? সাইন 179 ডিগ্রি। কারণ সাইন 1 ডিগ্রির মান যা, সাইন 179 ডিগ্রির মান তাই। তাহলে উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর ক হবে। উত্তর ক হবে। মাথায় ঢুকছে? এবার যদি এখন এই কোশ্চেনটা চেঞ্জ করে দিয়ে আপনাকে বলে যে সাইন 6 ডিগ্রি ইকুয়াল সাইন 174 ডিগ্রি, রাইট না রং? রাইট। কারণ এটা মানেই আমরা বলতে পারি সাইন 180 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি। আর সাইন 6 ডিগ্রি যা, সাইন 180 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রির মান যেটা আসবে সেটাই। কথা কি বুঝতে পারছি ভাইয়া? তাইলে আমাদের কি এই ফরম্যাটটা মনে থাকবে? এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ফরম্যাট। এই ফরম্যাট থেকে কিন্তু বেশ হরহামেশা এই কোশ্চেন চলে আসে। হ্যাঁ, এক একটার ক্ষেত্রে এক এক রকম ফর্মুলা আছে, কিন্তু সবসময় মনে রাখবো যে আমার পজিটিভ ভিউ এর মধ্যে রাখার চেষ্টা করে তারা সাইনের ক্ষেত্রে। কথা বুঝতে পারছি? আর এখন পর্যন্ত যতগুলো আসছে সবগুলো থেকে সাইন থেটা থেকে দেওয়ার চেষ্টা করছে। কোথেকে? সাইন। কারণ সাইন আমরা জানি 180 ডিগ্রি পর্যন্ত পজিটিভ, 180 ডিগ্রি পর্যন্ত পজিটিভ। এই জন্য সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল সাইন থেটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল কি বলা যায়? সাইন থেটা বলা যায়। আস্তে আস্তে দেখি, সময় থাকলে আরো অনেকগুলো প্যাটার্ন নিয়ে আলোচনা করবো পরে। আগে আমরা কিছু কোশ্চেন, কমন কোশ্চেন সলভ করি। এবার দেখেন 2 নাম্বার কোশ্চেন করছে tan 90 ডিগ্রির মান কত? ভাইয়া একটু মনোযোগ দেই। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। কারণ tan 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি ভাগ cos 90 ডিগ্রি। তাহলে দেখেন সাইন 90 ডিগ্রি যদি বসাইতে চান, আঙ্গুল কয়টা? 4টা। √4 ভাগ 2, 2 ভাগ 2 ইকুয়াল 1। তাহলে উপরে হবে 1। আর নিচে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে নিচে কোনো আঙ্গুল আছে? নাই। নাই মানে 0। তাহলে নিচে 0 থাকলে সেটার মান কি হয়? অসংজ্ঞায়িত। অসংজ্ঞা। দেখেন তো কয় সেকেন্ড সময় লাগলো বের করতে? মুখস্থ ছাড়াই কয় সেকেন্ড সময় লাগছে বলেন? বেসিক জানছেন, জিনিসটা মনে আছে, এখন আপনি পারতেছেন যে tan 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মানে কি? অসংজ্ঞায়িত। 3 নম্বর একটা কোশ্চেন আসছে দেখেন ভাইয়া, বলতেছে cot theta √1 মাইনাস cos স্কয়ার থেটা। একটু আগে শিখেছি। কারণ 1 মাইনাস cos স্কয়ার থেটা মানে কি? sin স্কয়ার থেটা। তাহলে এই জায়গায় আমরা পরের লাইনে কি বলতে পারি বলেন? cot theta ইনটু রুট sin স্কয়ার থেটা। স্কয়ার আর রুট কি হবে? ক্যান্সেল যাবে। ক্যান্সেল গেলে আমরা এখানে কি বলতে পারি? cot theta কে আবার আমরা কি বলতে পারি? cos theta ভাগ sin theta ইনটু কি? শুধু sin theta বলা যায়। কেন? কারণ sin এর স্কয়ার আর রুট ক্যান্সেল। sin এর স্কয়ার আর রুট কি যাবে? ক্যান্সেল গিয়ে শুধু sin theta, sin theta sin theta কাটা। তাহলে উত্তর কত হবে ভাইয়া? cos theta। উত্তর কত হবে? cos theta। বুঝতে পারছি? তাহলে এভাবে আমার কিন্তু কোশ্চেন থাকতে পারে যে cot theta √1 মাইনাস cos স্কয়ার না দিয়ে অন্য কিছু দিতে পারতো না? দেওয়া যায় তুই।
এখানে বলতে পারতো 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা বা 1 প্লাস tan স্কয়ার থিটা, আদার্স এক্সেট্রা যেভাবে মিলবে সূত্র এখানে মিলাই দিয়ে দিবে। তো এরকম আসতে পারে, যদি আসে তা আমরা হর হামেশাই ম্যাথ করে ফেলবো। এরপরে বললো আমাকে সাইন থিটা এর সর্বনিম্ন মান কত বা কস থিটা এর সর্বনিম্ন মান কত, কথা বলেন 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 বলেন। সর্বনিম্ন মান বলছে আমাকে, যখন আমাকে সর্বনিম্ন মান বলবে আমরা জানি যে সর্বনিম্ন -1 হবে আর সর্বোচ্চ 1 হবে। যদি আমাকে সর্বনিম্ন বলে, সর্বনিম্ন বলে, সর্বনিম্ন মানে কি মাইনাস, আর যদি আমাকে সর্বোচ্চ বলে তাইলে কি ভাইয়া +1, তাহলে একটা -1 আর একটা +1। ডিগ্রির ক্ষেত্রে সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বোচ্চ মান কি 1 আর সর্বনিম্ন মান কি -1, মনে থাকবে? ওকে, এবার আসেন আমাকে প্রশ্ন করতেছে যে, হ্যাঁ খুবই এক্সক্লুসিভ একটা প্রশ্ন, tan a ইকুয়াল 1 হলে আমাকে বলতেছে a কত ডিগ্রি, a ইকুয়াল কত ডিগ্রি, মানে tan কত ডিগ্রি এর মান কত 1, tan কত ডিগ্রি এর মান 1, ফিল করেন তো 45 ডিগ্রির মান হবে। কেন জানেন? কারণ সাইন 45 ডিগ্রির মান যা কস 45 ডিগ্রির মান তাই ছিল, আর কাটাকাটি করলে আসে কত 1। যেমন আমি যদি tan 45 ডিগ্রি দেই তাহলে এই tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে আমার a এর মান কত হবে 45 ডিগ্রি, a এর মান কত? কারণ আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল sin 45 ভাগ cos 45, sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1 ভাগ, তাহলে 1/√2 গুণন √2 যাবে উপরে 1, কাটাকাটি কাটাকাটি 1। কথা কি বুঝছি ভাইয়া? ক্যালকুলেশন কি বুঝছি? ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, আশা করছি আমাদের আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার দেখেন পরে আরেকটা কোশ্চেন বলতেছে, যদি a ইকুয়াল 45 ডিগ্রি হয়, লেকচার শিটে দেখেন, তবে আমাকে বের করতে বলতেছে cos 2a ইকুয়াল হোয়াট, cos 2a ইকুয়াল হোয়াট। তাহলে এটা কি আহামরি কঠিন? এটা খুবই সিম্পল, যে cos 2a মানে হচ্ছে 2 গুণন 45 সমান 90 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি ক্ষেত্রে বিপরীত দিকে আঙ্গুল আছে? নাই, নাই মানে কি আমি কি মুখস্থ বিদ্যা ব্যবহার করলাম না? আমার ডান হাত বলে দিচ্ছে, ডান হাত কিন্তু আমার এখন ডিগ্রির মান হর হামেশাই বলে দিচ্ছে, এর মান দিয়ে দিচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার 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 ভাই, ক্লিয়ার পারবো? ওকে, আচ্ছা এখানে ট্রাইগোনোমেট্রিক সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে এগুলো আশা করছি আপনারা একটু দেখার চেষ্টা করবেন, তাহলে এমনিই পারবেন আপনারা। আমি আর এই জায়গাগুলোতে আর ইয়ে করবো না, ফোকাস দেওয়ার চেষ্টা করবো না। কেন ফোকাস দেওয়ার চেষ্টা করবো না? কারণ এখানে ফোকাস দিতে গেলে দেখা যাবে যে আপনারা, আমি একটু পরিমিতিতে চলে গেলাম, বলেন cos 22 ডিগ্রি, শোনেন cos 22 ডিগ্রি এর মান স্পেসিফিকলি কারো কেউ মুখ দিয়ে বলতে পারবে না, ঠিক আছে? যেমন আমরা 30 ডিগ্রির মান বের করি। এখন মনে করেন cos 0 ডিগ্রির কথা যদি আমি বলি, cos 0 ডিগ্রির মান কত বলেন? 1। এবার আসেন cos 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে আসেন, এবার cos 30 ডিগ্রির মান কত বলেন? cos 30 এর মান হচ্ছে √3/2। এখন √3/2 আর 1 এর মাঝামাঝি অবস্থানে থাকবে 22 ডিগ্রির মান। এভাবে জাস্ট আমরা আন্দাজ করতে পারবো, কিন্তু তাছাড়া এটাকে স্পেসিফিকলি মান বের করার কোনো ওয়ে নাই না। কেন? কারণ তাহলে মাথাটাকে ক্যালকুলেটরে পরিণত করতে হবে, সূক্ষ্ম যন্ত্রে পরিণত করতে হবে, বুঝতে পারছেন? যদি থাকতো তাহলে অবশ্যই বলে দিতাম, নাই, এটার কোনো ওয়ে স্পেসিফিকলি কি, কথা ক্লিয়ার ভাইয়া? ওকে, আগে যে আমরা sin 1 ডিগ্রি মান যে আমরা বের করলাম যে 180 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে, ওইভাবে কি cos 20 ডিগ্রি 22 ওভাবেও শোনেন কিছু কিছু জায়গা আছে, কিন্তু তারপরে তো বেখাপ্পা মান চলে আসবে। যখন আপনি 22 লিখবেন, 22 থেকে মনে করেন 180 থেকে মাইনাস করলেন, সাইনের ক্ষেত্রে আসলো, মাইনাস করলে তো আপনার মান আসবে বেখাপ্পা। যখনই আনকমন মান আসবে তখন আপনার মাঝামাঝি আন্দাজ করে মানে বলতে হবে, বুঝতে পারছেন? স্পেসিফিকলি বলা সম্ভব না।
আচ্ছা, এবার আসেন আমরা একটু পরিমিতির দিকে ফোকাস করি। আর এরপরে যদি কারো কোনো ম্যাথে সমস্যা থাকে নেক্সট ক্লাসে কি করবেন ভাইয়া, নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে কি করবেন, নিয়ে আসবেন, সলভ করে দিব। পরিমিতির দেখেন, সবাই ম্যাথটা আমার সাথে উঠায় নেন। একটি মিনারের পাদদেশ হাতে, একটি মিনারের, আমি দুইটা ম্যাথ করাবো, বেশি নাই, দুইটার বেসিক দিয়ে আপনি সব ম্যাথ করতে পারবেন। মিনারের পাদদেশ হতে, মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের, 20 মিটার দূরের, এটা স্লাইড করে রাখলে কিন্তু কত দ্রুত হয়ে যেত। একটি স্থান হতে, এই প্রশ্নগুলো লেখা লাগতো না, স্থান হতে মিটারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত? মিনারটির উচ্চতা কত? দ্রুত বলেন তো দেখি কারা কারা পারেন। একটু বেসিক দিয়ে করার চেষ্টা করবেন। একটু বেসিক দিয়ে করার চেষ্টা করবেন। হয় হয়, হ্যাঁ সমস্যা কই, একটা দেওয়া আছে একটা বের করতে পারবো না কেন? আমাকে বলছে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে, তো 30 ডিগ্রি উন্নতি কোণ দেওয়া আছে। আমাকে বের করতে বলছে কি ভাইয়া? আমাকে বের করতে বলছে উচ্চতা। তাইলে দেখেন এখানে আমরা যে জিনিসটা ভুল করি, এই ভুলগুলো আর কখনো করবো না। একটু মনোযোগ দেই ভাইয়া, যখনই আমাকে উন্নতি কোণ বলবে এই উন্নতি কোণকে আমাকে ফোকাস করতে হবে। কার সাথে কোণ, কি কোণ, আই ডোন্ট কেয়ার ইট। দেখেন আমার উন্নতি কোণটা বড় একটা ফ্যাক্টর। তা আমি যদি এটাকে একটা স্ট্রাকচার ভাবি, এখন অনেকে ভাবতেছেন শীর্ষের সাথে উন্নতি কোণ, এখানে কখন উন্নতি কোণ তৈরি হয়? উন্নতি কোণ বলছে মানে 100% আলবাত আমার কোণ, উন্নতি কোণ নিচে উৎপন্ন হবে। কোথায়? নিচে, উপরের দিকে আর কি। এই যে উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আসেন উচ্চতা আমাকে বের করতে বলছে, আর বলছে আমাকে একটি মিনারের পাদদেশ হতে এত মিটার দূরের। তাহলে পাদদেশ হতে কত মিটার? 20 মিটার। তাহলে ভূমি আর লম্ব যার থাকে তাকে আমরা কি বলি? tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি ইকুয়াল কি? 13 লম্ব উপরে, লম্ব নিচে ভূমি, তাহলে x ভাগ 20। tan 30 ডিগ্রির মান কত? ওই যে মুখে মুখে করেন। tan 30 ডিগ্রির মান যদি আপনি মুখে মুখে বের করতে না পারেন তাহলে কি হবে বলেন? উপরে sin 30 ডিগ্রি, 0 ডিগ্রি 30 ডিগ্রি মানে হাফ, আর নিচে কি √3 ভাগ 2, √3 ভাগ 2, তাহলে হাফ গুণন 2 ভাগ √3, 1 ভাগ √3, 1 ভাগ। তাহলে এটার মান যখন আপনি 1 ভাগ √3 পাইলেন ইকুয়াল x ভাগ কি বলা যায়? 20 বলা যায়। x ভাগ কি বলা যায়? হ্যাঁ 20 বলা যায়। তাহলে আমরা x ইকুয়াল কি বলতে পারি? x ইকুয়াল কি বলতে পারি আমরা? হ্যাঁ গুড, 20 ভাগ √3 হবে। কারণ এই যে x আর √3 গুণ করলে কথার কথা x √3 ইকুয়াল 20। তাহলে x ইকুয়াল কত ভাইয়া? 20 ভাগ √3, 20 ভাগ √3। এটাই আমার উত্তর, এটাই আমার উত্তর। এখানে তো একটু মানে কোশ্চেন আছে, এখানে হচ্ছে কোনটা কোন দিকে উৎপন্ন হচ্ছে, তাহলে ভূমি আর অতিভুজ, তাহলে এখানে আমরা cos 30 ডিগ্রি নিয়ে করতে পারতাম না? cos 30 ডিগ্রি করতে গেলে এটার মান বের করতে হইতো ফর্মুলা থেকে। হ্যাঁ এটার মান যদি তুমি বের করতে পারো তাহলে তো ভালো। তা তুমি বের করতে গেলে তো আরেক ঝামেলা করবা, তা তোমাকে লেন্দি প্রসেস ফলো করতে হবে। যেমন এটাই বিপরীত পাশ দিয়েও করা যায়, কট ব্যবহার করে করা যায়। কি ব্যবহার করে করা যায়? কট ব্যবহার করে করা যায়, উল্টা করে করতে হবে। তাই এত কাহিনী করার কোনো প্রয়োজন? আরেকটা ম্যাথ উঠান, উঠাইলে এমনি ক্লিয়ার হয়ে যাবেন, কনসেপ্ট এমনি ক্লিয়ার হয়ে যাবে। লেখেন একটি খুঁটি ভেঙে গিয়ে
একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করলো। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত মিটার? 16 মিটার হলে মান বের করতে বলতেছে। দণ্ডায়মান অংশের মান কত? দণ্ডায়মান অংশের মান কত, মানে উচ্চতা যেটা দাঁড়ায় আছে আর কি। আচ্ছা, খুবই সিম্পল ভাইয়া, কোশ্চেনটা বুঝলে, চিত্রটা আঁকলে আর কিচ্ছু নাই। কেন? আমাকে বলতেছে একটি খুঁটি ভেঙে গেছে। এই যে একটা খুঁটি, মনে করেন এতটুকু অংশ ভেঙে সে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে বলেন? 30 ডিগ্রি কোণ তৈরি করছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য দেওয়া ছিল, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত বলেন? তাহলে এটা ছিল 16, তাহলে এটা 16 মানে আমার অতিভুজ কত? কারণ এটা ভেঙ্গেই তো অতিভুজ তৈরি হয়েছে, এই খুঁটিটা ভেঙ্গেই তো এটা তৈরি হলো, বুঝছে কিনা বলেন? তাহলে এটা 16। এখন আমাকে দণ্ডায়মান অংশ মানে এক্স এর মান বের করতে বলছে। কার মান? এক্স এর মান। তাহলে এটা যদি থিটা হয়, এটা সাপেক্ষে এটাই ভূমি, এটাই অতিভুজ, কোনো পার্থক্য নাই। তাহলে আমার মান দেওয়া আছে লম্ব আর অতিভুজের। লম্ব আর অতিভুজের ক্ষেত্রে কে ব্যবহার হয়? সাইন, ঘড়ির কাঁটা। তাহলে আমরা এখানে কি বলতে পারি ভাইয়া? সাইন 30 ডিগ্রি ইকুয়াল, সাইন 30 ডিগ্রি ইকুয়াল এক্স ভাগ কত বলেন? 16। তাহলে সাইন 30 ডিগ্রির মান মুখে মুখে বলেন? 0 ডিগ্রি 30 ডিগ্রি, একটা আঙ্গুল হলে কি হয়? হাফ। তাহলে এটার মান হবে হাফ ইকুয়াল এক্স ভাগ 16। তাহলে 2x ইকুয়াল কি বলা যায় ভাইয়া? 16। তাহলে x ইকুয়াল 16 ভাগ 2 ইকুয়াল কত ভাইয়া? 8 মিটার। তাহলে দণ্ডায়মান অংশের মান কত ভাইয়া? 8 মিটার। কত? 8 মিটার। ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, হাত দিয়ে টেকনিকটা একটু বুঝিয়ে দেন। আবার শুরু থেকে করো মনু, শুরু থেকে করো। ক্লিয়ার ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? পারবো ভাইয়া? তাহলে আমার এভাবে যদি হরহামেশাই কোশ্চেন করে, আশা করছি আমরা ভুল করব। তারপরে আরেকটা প্রশ্ন লেখেন, এটা দিয়ে আমরা ফিনিশ করব, কারণ এটা একটু ভিন্ন আঙ্গিকের কোশ্চেন। এবার আপনাকে ডিগ্রির মান বের করতে বলবো। কিসের মান? ডিগ্রির মান। এগুলো তো আমরা কি বের করলাম? উচ্চতার মান বের করতে পারতেছি, ভাঙ্গা অংশের মান বের করতে পারবো। এখন আমাকে ডিগ্রির মান বের করতে বলতে পারে। তাহলে আমাকে বলতেছে, দেখেন প্রশ্নটা আমাকে বলতেছে 10 মিটার প্রস্থ, 10 মিটার প্রস্থ বিশিষ্ট নদীর তীরে অবস্থিত, নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা, একটি টাওয়ারের উচ্চতা 10√3 10√3 হলে, 10√3 হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত? অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত? অবনতি কোণ কত? এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে ভাইয়া খুব ডিপলি জিনিসটাকে একটু থিঙ্কিং করেন, দেখবেন আপনার ম্যাথের অ্যান্সার চলে আসবে। ম্যাথের অ্যান্সার কি চলে আসবে? কিভাবে ভাইয়া? একটু মনোযোগ দেই। দেখেন, মনে করেন ফর্মুলাটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটা নদী, 10 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে কত? 10√3 10√3। আমাকে বলতেছে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ। তাহলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ মানে হচ্ছে যে আমার অবনতি কোণ মানে কি? নিচের দিকে। অবনতি কোণ মানেই হচ্ছে ব্যাপারটা কোণটা এরকম হবে। কথার কথা আবার এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে,
তাই না? এখন সাধারণ সেন্সে আমার মনে হবে যে নদীর প্রস্থ হচ্ছে কত মিটার, কত জানি 10, এই যে 10, আর টাওয়ারের উচ্চতা কত 10√3। স্বাভাবিকতাই আমার এটা মনে হবে, আর মনে হওয়াটা স্বাভাবিক। আর এটাকে যদি আমি এখন আমার অবনতি কোণ ধরি, তাহলে এটা হয়ে যাবে তখন কি ভূমি, আর এটা হয়ে যাবে তখন লম্ব। তাহলে লম্ব আর ভূমি থাকলে কি ব্যবহার করি আমরা? তাহলে tan θ ইকুয়াল কি বলা যায়? তাহলে লম্ব ভাগ ভূমি। তাহলে লম্বকে 10 আর ভূমিকে, তাহলে এখানে মান পাইলাম কত 1/√3। এখন এই যে 1/√3 যে মান পাইছে, এই 1/√3 এর মান স্পেসিফিকলি কত বলেন? tan কত ডিগ্রি মান 1/√3 ভুলে গেলেন? কত 30 না 60? 30। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল আমরা 1/√3 বলতে পারি। তাহলে দেখেন এখানে আমরা এই যে থেটা এর যে মানটা পাচ্ছি, এখানে আমরা বলতে পারি tan θ ইকুয়াল tan 30 ডিগ্রি। তাহলে থেটা ইকুয়াল কত 30 ডিগ্রি। কিন্তু এখানে একটা কনফিউশন তৈরি করে অনেকে। কনফিউশনটা কেমন আমি একটু বলি, একটু মনোযোগ দেন, এখানে একটু মনোযোগ দেন। এই জায়গায় একটা জিনিস ফিল করেন, বেসিক্যালি নদীটা কিন্তু এইভাবে থাকে, বুঝলেন? খুব মনোযোগ দেন, তাহলে আর কখনো ভুল হবে। নদীটা কিভাবে থাকে বলেন? তীরগুলো কিভাবে থাকে? এইভাবে থাকে না? নদীর পানি এইভাবে চলমান থাকে, থাকে কিনা বলেন? এক্স্যাক্টলি থাকে। এবার এটার সাপেক্ষে যখন আপনি একটা মিনার দেখবেন, মিনারটা হবে আসলে স্পেসিফিকলি এটা ধরতে পারেন, এটাকে আপনি মিনার বলবেন। এটাকে কি বলবেন? মিনার বলবেন। কিন্তু যেহেতু মিনারের সাথে আপনাকে অবনতি কোণ বলছে, তাহলে ধরেন আপনার এই প্রান্তে মিনার আছে। কোন প্রান্তে মিনার? এই প্রান্তে মিনার। এই প্রান্তে মিনার থাকলে এখানে যদি আমি যুক্ত করি, তাহলে এটা কি কোণ বলেন? অবনতি কোণ। এটা কি কোণ? অবনতি কোণ। এটা যদি অবনতি কোণ হয়, এই অবনতি কোণটা মনে করেন থেটা। খুব মনোযোগ দিয়েন, এটা কি থেটা। তাহলে আমি এটাকে নদীর প্রস্থ ধরছি, এটাকে কি ধরছি? নদীর প্রস্থ। তাহলে নদীর প্রস্থের মান কত? 10। নদীর প্রস্থের মান 10। এবার এই জায়গাটা যেটা আমি দেখতেছি, এটা কত? তাহলে 10√3। 10√3। এখন দেখেন, আপনি যেভাবেই চিন্তা করেন, যে অ্যাঙ্গেলেই চিন্তা করেন, যেভাবেই চিন্তা করেন, যে অ্যাঙ্গেলেই চিন্তা করেন, কারণ আপনাকে বলছেই টাওয়ারের উচ্চতা এত হলে অপর তীরে টাওয়ারের অবনতি কোণ, তাহলে টাওয়ারের সাথে যে কোণ সেটাই অবনতি কোণ, সেটাই কি কোণ? অবনতি কোণ। তারপরেও দেখেন এটা ভূমি হবে, এটা কি হবে? লম্ব হবে। তাহলে আমার উপরে যাবে 10, নিচে আসবে কি 10√3। কিন্তু কিছু কিছু জায়গায় ক্যালকুলেশনে ঝামেলা থাকে, উল্টাটা দেওয়া থাকে, অর্থাৎ স্বাভাবিকতাই যেটা দেওয়া থাকে সেটাই। কিন্তু যদি এখানে আমার অবনতি না বলে বলতো কি ভাইয়া, উন্নতি যদি বলতো, তাইলে কি হতো বলেন? তাইলে আমরা বলতাম যে tan θ ইকুয়াল কি হতো বলেন? 10√3 ভাগ কত? 10, 10, 10 কাটা। তাহলে এখানে আমার আসতো tan θ ইকুয়াল tan 60 ডিগ্রি। tan, তাহলে θ ইকুয়াল আমি কত পাইতাম ভাইয়া? 60 ডিগ্রি। তাহলে প্রশ্ন বুঝবেন, উত্তর দিবেন। হ্যাঁ, উন্নতি কোণ বলছে না অবনতি কোণ বলছে? আর কার সাথে কোনটার কথা বলছে? কার সাথে কোনটার কথা বলছে? কথা কি বুঝতে পারছি ভাইয়া? ওকে, ঠিক আছে, অনেক করলাম আজকে। আর এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাগুলো অবশ্যই কি করবেন? নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। এক কথায় জ্যামিতির A to Z কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে, জ্যামিতির A to Z, তাহলে যেখানেই সমস্যা থাকবে সেই সমস্যাগুলো অবশ্যই নিয়ে আসবেন। ক্লিয়ার? এখন আমরা বেসিক সহ যেহেতু পড়লাম, যার কারণে আমাদের অনেক ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা সব লাগছে। আর যারা অনলাইনে করছেন, কোনো কারণে যারা নতুন স্টুডেন্ট আছেন, আপনারা চাইলে আমাদের BCS কোর্সের BCS 45 প্রিলির ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের BCS 45 প্রিলির ব্যাচে কোর্স ফি, সরি 40 কি বলতেছি 45 এখনো আছে, 47th BCS প্রিলি, BCS 47th প্রিলির ব্যাচে যদি ভর্তি হতে চান,
তাইলে এখানে আপনারা ভর্তি হতে পারবেন 4,000 টাকায় অনলাইনে। ঠিক আছে, আর যারা অফলাইনে ভর্তি হবেন তাদের জন্য অনেক। অফলাইনে যারা ভর্তি হবেন তারা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে। আর ভর্তি হওয়ার জন্য আপনারা যেটা করবেন, আমাদের 2টা নাম্বার আছে, এই নাম্বার 2টা লিখে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। অথবা আমাদের যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন 01721626074। কি রে ভাই, এগুলো কোন নাম্বার? আমি তো নিজেই ভয় পাচ্ছি। আচ্ছা, এই যে এগুলো ঠিক আছে। এই নাম্বারে কেউ টাকা পাঠান না ভাই। 01767265758 01755072190। এই 2টার যে কোনো একটা নাম্বারে টাকা পাঠালেই হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। বাবা রে, কি ধৈর্য লাগে ক্লাস করতে। হ্যাঁ, কার?